আসসালামু আলাইকুম। ফর অল ম্যাথ পয়েন্ট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত। আজকে আমরা গসের ডাইভারজেন্স উপপাদ্য নিয়ে আলোচনা করব, যা সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 সাবজেক্টে এবং ফার্স্ট ইয়ারের ফিজিক্স 1 নন মেজর সাবজেক্টে আছে। টপিকসটি একটু ডিফিকাল্ট, সো কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলতে হবে। প্রথমত, পুরো লেকচারটি মন দিয়ে খাতায় লিখে লিখে পড়তে হবে। যদি জাস্ট ভিডিওটি দেখি বা লেকচারটি শুনি তাহলে কিন্তু আমরা খুব ইফেক্টিভ হবে না। সেকেন্ডলি, যেটা আমাদের খুব ভালোভাবে মানতে হবে তা হচ্ছে, আমি প্রতিটি ওয়ার্ড এবং প্রতিটি লাইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। যদি কোনো একটি টপিকসের ব্যাখ্যাটা আমাদের খুব ভালোভাবে জানা থাকে তাহলে মনে রাখতেও খুব বেশি সুবিধা হবে। কিন্তু আমার এতটুকু বিশ্বাস, গসের উপপাদ্যটি যদি কেউ না বুঝে দেখে দেখেও লিখতে যায় তখনও কিন্তু কয়েকটি লাইন ভুল হয়ে যেতে পারে। সো এই ডিফিকাল্ট জিনিসটি একটু সহজ করে দেওয়ার জন্য যা করণীয় তার সর্বোচ্চ চেষ্টা আমি করব। বাকিটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। প্রথমত, খাতা নিয়ে পুরো লেকচারটি মনোযোগ সহকারে নোট করবেন এবং বেসিকগুলো ভালোভাবে বারবার আয়ত্ত করার চেষ্টা করব। পরবর্তীতে 2-3 বার করে যদি প্র্যাকটিস করতে পারি তাহলে এই জটিল টপিকসটি খুব সহজভাবে আপনাদের কাছে ধরা দেবে, এতটুকু আমার বিশ্বাস। সো কথা না বাড়িয়ে মূল পড়াই শুরু করা যাক। গসের উপপাদ্য পড়ার পূর্বে আমাদের কিছু বেসিক সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তার মধ্যে প্রথমত যে অংশটি আমাদের আছে তা হচ্ছে অভিক্ষেপ। অভিক্ষেপ অভিক্ষেপকে আমি ডাকি ছায়া নামে। কেন, তার ব্যাখ্যা একটু দিচ্ছি। অভিক্ষেপ বোঝার জন্য আমাদের একটি জিনিস কল্পনা করে নিতে হবে, তা হচ্ছে, ধরে নিচ্ছি এটি হচ্ছে একটি ফ্লোর, উপর অংশে একটি রেখা, যে রেখার প্রতিটি বিন্দুতে একটি করে লাইট বসানো। কিন্তু এই লাইটগুলো আমাদের সচরাচর যে লাইটগুলো আছে তার মতো নয়। এই লাইটগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একটি বিন্দুতে একটি লাইট থাকবে এবং ওই লাইট থেকে জাস্ট একটি রেখা বের হবে। কিন্তু আমাদের সচরাচর যে লাইটগুলো আমরা ব্যবহার করি, এখান থেকে একটি লাইট বের হওয়ার পর তখন তার আলোটি এভাবে বিস্তৃত হয়ে যায়। কিন্তু আমরা ধরে নিব এই লাইনের মধ্যে এমন কিছু লাইট আমরা রেখেছি যার মধ্য থেকে জাস্ট একটি রেখা নির্গত হয়, অনেকটা লেজার লাইটের মতো। এবার প্রতিটি বিন্দুতে একটি করে এমন লাইট বসানো হয়েছে যার মধ্য থেকে একটি করে রেখা নির্গত হয়, অর্থাৎ একটি করে আলো নির্গত হয়। এবার উক্ত অংশে নিচে এই অংশটি হচ্ছে তল বা সমতল বা ভূমি বলতে পারি, ভূমি। উপর অংশের প্রতিটি বিন্দু থেকে একটি করে আলো নির্গত হচ্ছে। এবার যে অংশগুলো থেকে বা যে বিন্দু সমূহ থেকে আলো নির্গত হচ্ছে, উক্ত অংশে একটি বিন্দু স্থাপন করি বা ছোট কোনো একটি বস্তু যদি আমরা স্থাপন করি তখন দেখতে পাই এখানে একটি বস্তু স্থাপন করা। অতএব এই বস্তু বরাবর যেই বিন্দু হতে লাইট নিঃসরণ হয় বা আলো নিঃসরিত হয়, উক্ত অংশের আলো পরবর্তী ভূমিতে আপতিত হতে পারবে না, অর্থাৎ এই আলোটি এখানে বাধাপ্রাপ্ত হবে। তখন দেখতে পাই উক্ত এই যে বস্তুটি আমরা রেখেছি কালো বস্তু, এই বস্তু বরাবর সোজা নিচে একটি ছায়া পড়ে, অর্থাৎ এই বস্তুর একটি ছায়া এই অংশে থাকবে। ধরে নিচ্ছি এই বিন্দুটি হচ্ছে এ বিন্দু এবং এই বিন্দু সি বিন্দু, অতএব এই বিন্দুর ছায়া হিসেবে কাজ করবে সি বিন্দু। তখন আমরা বলতে পারি এ বিন্দুর লম্ব অভিক্ষেপ বা বিন্দু অভিক্ষেপ হচ্ছে সি। বিন্দু অভিক্ষেপ বলা হবে সি বিন্দুকে। অর্থাৎ কোনো একটি বিন্দুকে যদি আমরা এমনভাবে স্থাপন করি যাতে ওই বিন্দু বরাবর সোজা নিচের দিকে কোনো একটি ছায়া কল্পনা করে নিতে পারি, তখন উক্ত ছায়াযুক্ত অংশকে ওই বিন্দুর বিন্দু অভিক্ষেপ বলা হয়। এবার পুনরায় অন্য একটি বিন্দু কল্পনা করি যা এই অংশে আছে, বি। এবার বি বিন্দু যেই জায়গায় অবস্থিত, উক্ত অংশ বরাবর যে আলোটি নিঃসৃত হচ্ছে তা ভূমি অংশে আপতিত হতে পারবে না, অর্থাৎ এই অংশটি বাধাপ্রাপ্ত হবে। তখন এই বি বরাবর সোজা নিচের দিকে একটি অংশ ছায়াযুক্ত থাকবে। এই ছায়াযুক্ত অংশ বা ছায়াযুক্ত বিন্দুকে ধরে নিলাম ডি বিন্দু হিসেবে। তাহলে বলতে পারি
বি বিন্দুর অবস্থানের কারণে যে ছায়া উৎপন্ন হয় তা হচ্ছে ডি বিন্দু। অতএব বি বিন্দুর বিন্দু অভিক্ষেপ হচ্ছে ডি বিন্দু। তাহলে বলতে পারি এ বিন্দুর বিন্দু অভিক্ষেপ সি, বি বিন্দুর বিন্দু অভিক্ষেপ ডি। এবার এ ও বি বিন্দু যুক্ত করি, অর্থাৎ এ এবং বি বিন্দু যুক্ত করলাম, যেখানে এ বি হচ্ছে একটি রেখাংশ। এ বি যুক্ত করার পর উৎপন্ন হবে একটি রেখাংশ। এ বি রেখাংশ বরাবর উপরের অংশ থেকে যে আলোসমূহ নিঃসৃত হচ্ছে, প্রতিটি আলো এখানে এসে এই রেখাতে বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হওয়ার ফলে নিচের ভূমি অংশে একটি ছায়ার উৎপন্ন হবে এবং এই ছায়ার অংশটি যুক্ত হবে সিডি অংশ বরাবর। অর্থাৎ বলতে পারি এ বি এই রেখাংশ উপরের থেকে যে আলোসমূহ নিঃসৃত হচ্ছে তাকে বাধাপ্রাপ্ত করে সিডি ছায়া যুক্ত অংশ তৈরি করে। অতএব বলতে পারি এ বি যুক্ত রেখার ছায়াকৃত অংশ হচ্ছে সিডি। অতএব সিডি রেখাংশের লম্ব অভিক্ষেপ হবে সিডি, লম্ব অভিক্ষেপ। অতএব বলা যায় এ ও বি বিন্দুগামী রেখাংশের লম্ব অভিক্ষেপ সিডি। এবার এই অংশসমূহ বাদ দিয়ে আমরা যদি সাধারণভাবে কোনো একটি লম্ব অভিক্ষেপ বের করার চেষ্টা করি, ধরি পি কিউ একটি রেখাংশ, নিচে একটি তল হচ্ছে এই অংশটি ভূমি। এবার পি বিন্দু হতে উক্ত ভূমি অংশের উপর যদি একটি লম্ব টানা হয় এবং কিউ বিন্দু থেকে উক্ত ভূমির উপর যদি ভিন্ন একটি লম্ব টানা হয়, তখন পি ও কিউ বিন্দুর বিন্দু অভিক্ষেপ হবে যথাক্রমে আর এবং এস, এবং পি ও কিউ রেখাংশের সংযুক্ত রেখাংশের লম্ব অভিক্ষেপ হবে আর এস। তাহলে বলতে পারি কোনো একটি রেখাংশের লম্ব অভিক্ষেপ কি হবে তা সম্পূর্ণরূপে নির্ভর করবে উক্ত রেখাংশের প্রান্ত বিন্দুর উপর। উভয় প্রান্ত বিন্দুর যে পি ও কিউ প্রান্ত বিন্দুর লম্ব অভিক্ষেপ বা বিন্দু অভিক্ষেপ হবে আর এবং এস। এই আর এবং এস এর সংযুক্তকারী যে রেখাংশ থাকবে তাই হবে পি কিউ এর কাঙ্ক্ষিত লম্ব অভিক্ষেপ। আশা করি এই অংশটি আমাদের কাছে ক্লিয়ার। এবার মোস্ট ইম্পর্টেন্ট যে অংশটি আমাদের লাগবে তা হচ্ছে, যেহেতু এগুলো একটি রেখার উপরে অংশে একটি লাইট ফেলা হলে যে অংশটি ছায়াযুক্ত হবে তাই হচ্ছে অভিক্ষেপ। অনুরূপভাবে জটিল বস্তুর ক্ষেত্রে লম্ব অভিক্ষেপের কি হতে পারে তার ধারণা নেওয়ার জন্য এক্সাম্পল হিসেবে আমরা এই জটিল বস্তুটিকে ধরে নিই, যা মূলত দেখতে অনেকটা গোলাকার হলেও গোলাকার নয়। এখানে মূলত এটি একটি 3D বা ত্রিমাত্রিক বস্তু। এখন এই বস্তুর উপর ধরে নিলাম এই বস্তুটিকে এই লাইটগুলো ফেলা হচ্ছে, এই অংশে রাখলাম, তখন দেখতে পাবো কি এই বস্তু বরাবর যে অংশতে অর্থাৎ তার বৃহত্তম যে পরিধি অংশটি থাকবে, উক্ত অংশ বরাবর যে আলোসমূহ নির্গত হবে তার একটি ছায়া উৎপন্ন হবে। অনেকটা দেখতে আমাদের মনে হবে এই গোলাকার বস্তুটি যখন আমরা রাখবো তখন এখানে জাস্ট একটি বৃত্তের মতো ছায়া উৎপন্ন হবে, কিন্তু আসলে এই বস্তুটি তো বৃত্তের মতো নয়, এটি হচ্ছে একটি গোলাকার, অর্থাৎ তার একটি উচ্চতা আছে, কিন্তু তার যে ছায়াযুক্ত অংশটি উৎপন্ন হবে এখানে কোনো উচ্চতার কিছু দেখতে পাবো না, জাস্ট তার ক্ষেত্রফল অংশটি থাকবে। আরো ভালো করে বোঝানোর জন্য যদি বলতে পারি, এই বস্তুটিকে যদি এভাবে ক্যামেরার দিকে ধরি তখন ক্যামেরা হতে যে আলোসমূহ নিঃসৃত হচ্ছে তার ফলে এখানে ব্যাকগ্রাউন্ডে একটি ছায়া উৎপন্ন হয়। তাহলে বলতে পারি ক্যামেরা থেকে এই বস্তুতে আলো ফেলার পর ব্যাকগ্রাউন্ডে বোর্ডের মধ্যে যে ছায়া উৎপন্ন হবে তা অনেকটা দেখতে এই ধরনের, অর্থাৎ এই নীল বৃত্তটি হচ্ছে এই বস্তুর ছায়া। তাহলে বলতে পারি এই বস্তুর লম্ব অভিক্ষেপ হচ্ছে এই নীল কালার যুক্ত বৃত্তাংশ, কিন্তু এই বস্তুতে একটি উচ্চতা আছে, তা এখানে কাউন্ট করা হবে না। অনুরূপভাবে বলতে পারি এই ডাস্টারের একটি উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এখন ক্যামেরা বরাবর যদি আমরা বস্তুটাকে এভাবে ধরি তখন এর বাইরের যে বর্ডারটা আছে এই বর্ডার বরাবর একটি ছায়া উৎপন্ন হবে। তাহলে লিখতে পারি তার ছায়া উৎপন্ন হবে অনেকটা এই ধরনের। অতএব এই বস্তুটির এই ডাস্টারের ছায়া উৎপন্ন হয়েছে এই অংশ,
তাহলে বলতে পারি এই ডাস্টারের এই তল বরাবর লম্ব অভিক্ষেপ হচ্ছে এই নীল কালার যুক্ত আয়তাকার এই অংশ। এখন কিন্তু এখানে তো এই বস্তুটা একটি উচ্চতা ছিল, তা এখানে আমরা দেখতে পাই না। অতএব জটিল কোনো বস্তুর ক্ষেত্রে লম্ব অভিক্ষেপ বের করার সময় যে তলের সাপেক্ষে আমরা চিন্তা করব উক্ত তলের ক্ষেত্রফল অংশটি আসবে, কিন্তু তার উচ্চতা সেক্ষেত্রে কাউন্ট করা হবে না। অনুরূপভাবে একটি এক্সাম্পলের মাধ্যমে আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এই বস্তুটি একটি উচ্চতা আছে, পাশে একটি প্রস্থ আছে। আমরা এই তলের সাপেক্ষে যখন তার ছায়া আঁকতে চেষ্টা করব তখন দেখতে পাবো ছায়াটি আসবে অনেকটাই এই ধরনের, লম্বাটে এই ধরনের একটি ছায়া উৎপন্ন হয়। কিন্তু এই বস্তুর তো একটি কি আছে, এখানে এই বস্তুর একটি প্রস্থ ছিল, এই অংশটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। অতএব জটিল বস্তুর ক্ষেত্রে লম্ব অভিক্ষেপের বিষয়টি আশা করি আমাদের কাছে ক্লিয়ার। আমাদের গসের উপপাদ্যে মূলত দরকার হবে গোলাকার বস্তুর ক্ষেত্রে লম্ব অভিক্ষেপটি কি হয়। তখন আমরা একটি বস্তু রাখবো যেখানে উপরে একটি প্রান্ত থেকে লাইট নিক্ষেপ করা হলে এই জায়গায় যদি একটি গোলাকার বস্তু রাখি তখন ভূমি বরাবর এই বস্তুটির উপর একটি ছায়া উৎপন্ন হবে এবং এই ছায়া হবে একটি বৃত্তাকার অংশ, যার মধ্যে এই বস্তু যে গোলাকার বা 3D তা আমরা বুঝতে পারবো না। বৃত্তাকার অংশটি হচ্ছে 2D বা 2 ডাইমেনশনাল, যেখানে XY বা YX জাতীয় একটি সমতলের উপর অবস্থিত থাকবে। আশা করি জটিল বস্তুর ক্ষেত্রে লম্ব অভিক্ষেপের বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার। পরবর্তী যে বেসিক অংশটি আমাদের দরকার হবে তা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বা ভেক্টর ব্যবকলনীয় অপারেটর, যাকে প্রকাশ করা হয় উল্টো ত্রিভুজের মতো করে এবং উপরি অংশে ভেক্টর চিহ্ন প্রয়োগ করা হয়। এটিকে দুইটি নামে ডাকা হয়। প্রথমটি হচ্ছে নেবলা, যা দিয়েছিলেন স্যার ক্যামিল্টন, অর্থাৎ ভেক্টর ব্যবকলনীয় অপারেটরের প্রথম ধারণা যিনি দিয়েছিলেন উনি নেবলা নামে এই অংশটিকে দেখেছে। পরবর্তীতে সেম অপারেটরকে ডেল নামেও ডাকা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমি ডেল হিসেবেই ভেক্টর অপারেটরকে ডিফাইন করব। এবার এই ভেক্টর অপারেটর দুটি ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে অপারেটর ইজ ইকুয়াল টু কি হয়, ডেল এক্স আই প্লাস জে একক ভেক্টর ডেল ওয়াই প্লাস কে একক ভেক্টর ডেল জেড। এখানে আই জে কে হচ্ছে আয়তাকার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার একক ভেক্টর, যা অক্ষসমূহকে প্রকাশ করে। ও মূলবিন্দু এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর প্রতিটি একক ভেক্টরকে প্রকাশ করা হয় স্মল আই দ্বারা। ওয়াই অক্ষ বরাবর প্রতিটি একক ভেক্টরকে প্রকাশ করা হয় স্মল জে এবং জেড অক্ষ বরাবর প্রতিটি একক ভেক্টরকে প্রকাশ করা হয় কে একক ভেক্টর দ্বারা। এছাড়া দেখতে পাচ্ছি ডেল এক্স আছে, অর্থাৎ এই ডেল এক্স দ্বারা বা ডেল্টা এক্স দ্বারা কি বোঝায়? আমরা জানি ডিফারেন্সিয়েশনে ডিএক্স দ্বারা ডিফারেন্সিয়েট অপারেটর ক্লিয়ার করে, অর্থাৎ ডিএক্স এক্স এর সাপেক্ষে কোনো কিছুকে আমরা অন্তরীকরণ করি। সেম ওয়েতে ডেল্টা অংশ দ্বারা কি মিন করে? ডেল্টা অংশ দ্বারা মিন করে এটি হচ্ছে সরাসরি অন্তরীকরণ, আর ডেল্টা বা ডেল্টা এক্স দ্বারা মিন করে আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ। অতএব বলতে পারি ডিএক্স অন্তরীকরণ, ডেল্টা এক্স আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণ সম্পর্কিত ডিটেলসে পড়ালেখা ক্যালকুলাস 2-তে আমরা জানবো। আপাতত অপারেটর জানার জন্য যতটুকু দরকার ঠিক সেই অংশগুলো আমরা
বলেছি। ডেল ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আই ডেল্টা ডেল্টা এক্স প্লাস জে ডেল্টা ডেল্টা ওয়াই প্লাস কে ডেল্টা ডেল্টা জেড। আশা করি এই ভেক্টর অপারেটর সম্পর্কিত ব্যাপারটি আমাদের কাছে ক্লিয়ার। এবার গস আমাদের যে উপপাদ্যটি দিয়েছেন এখানে কেন ডাইভারজেন্সের কথা বললো এবং ডাইভারজেন্স দ্বারা কি বোঝায় তার সম্পর্কে একটু জেনে নিই। ভেক্টর অপারেটর, ধরে নিচ্ছি একটি ভেক্টর এ, কোনো একটি ভেক্টর যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় থাকে তখন উক্ত ভেক্টরটিকে প্রকাশ করার উপায় হচ্ছে a1 i প্লাস a2 j প্লাস a3 k। অর্থাৎ এ একটি ভেক্টর যা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থিত, যেখানে এক্স অক্ষ বরাবর a1 ঘর, ওয়াই অক্ষ বরাবর a2 ঘর এবং জেড অক্ষ বরাবর a3 ঘর বিদ্যমান থাকবে। এবার ভেক্টর অপারেটরের সাহায্যে উক্ত এ ভেক্টরকে যদি ডট গুণন করা হয় তখন আমরা পাবো ডাইভারজেন্স বা অপসারিতা। তার আগে আরেকটু ক্লিয়ার করে ডট গুণনের বিষয়টি। এ একটি ভেক্টর, বি একটি ভেক্টর, b1i b2j b3k। এবার এ এবং বি ভেক্টরের যদি ডট গুণন করি, a ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু, ডট গুণনের ক্ষেত্রে যে গুণফল বা প্রোডাক্ট অংশটি আসবে তা সবসময় স্কেলার রাশি হয়। ডট গুণনের গুণফল বা প্রোডাক্ট সবসময় স্কেলার রাশি হয় এবং এক্ষেত্রে গুণের যে টেকনিক আছে তা হচ্ছে সেম কার্টেসীয় একক স্থানাঙ্ক ব্যবস্থায় বা একক ভেক্টর সমূহের সহগগুলো গুণ হবে। এখানে আই এবং আই একক ভেক্টরের সহগ হচ্ছে a1 b1, গুণ করলে পাবো a1 b1। আই এবং আই গুণ করার পর আই স্কয়ারের মান আসে, যা এখানে বসবে না যেহেতু গুণফল অংশটি হচ্ছে একটি স্কেলার। আর একক ভেক্টর যুক্ত যদি হয় তখন তা ভেক্টর রূপে প্রকাশিত হয়। ডট গুণন স্কেলার গুণনের অংশে আমরা এগুলো ডিটেলসে আলোচনা করব। পরবর্তী অংশে যে ভেক্টর সমূহের সহগগুলো গুণ করলে পাই a2 b2 প্লাস কে ভেক্টরের সহগ a3 b3, অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণনের ফলে যে গুণফল অংশটি আসবে তা সবসময় স্কেলার রাশি। এবার ভেক্টর অপারেটরের সাথে এ ভেক্টরের গুণ করা হলে তখন আমরা পাবো ডাইভারজেন্স। ডেল ডট গুণন এ ভেক্টর, অর্থাৎ এই অংশের সাথে এই অংশের গুণ, তখন যে গুণফল অংশটি আসবে তা অবশ্যই স্কেলার রাশি হয়। ডাইভারজেন্সের গুণফল অবশ্যই স্কেলার রাশি হবে। তাহলে লিখতে পারি আই অংশের সহগগুলোর গুণফল করলে পাবো ডেল্টা ডেল্টা এক্স ইন্টু এ আই ডেল্টা ডেল্টা এক্স a1 প্লাস অনুরূপভাবে যে একক ভেক্টরের সহগ ডেল্টা ডেল্টা ওয়াই a2 ডেল্টা ডেল্টা ওয়াই a2 প্লাস কে একক ভেক্টরের সহগগুলোর গুণফল ডেল্টা ডেল্টা জেড a3। অতএব বলতে পারি এই অংশটিকে বলা হয় ডাইভারজেন্স। পরবর্তীতে যা বলেছেন গসের ডাইভারজেন্স বা অপসারিত তথ্য, অর্থাৎ গসের মূল তথ্যটা কি বা গসের এই উপপাদ্যের সাহায্যে কি করতে চেয়েছেন। উনি মূলত কোনো একটি জটিল বস্তুর আয়তন এবং উক্ত বস্তুর ক্ষেত্রফলের মধ্যকার একটি সম্পর্ক প্রতিষ্ঠা করতে চেয়েছেন। অর্থাৎ কোনো একটি জটিল বস্তুর বা 3D বা ত্রিমাত্রিক বস্তুর আয়তন এবং তার বাইরের যে ক্ষেত্রফল বা তল রয়েছে উক্ত তল বা ক্ষেত্রফলের মধ্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠা করতে চেয়েছে। এবার তল বা ক্ষেত্রফল বলতে কি বুঝি? সাপোজ একটি ফুটবল যদি আমরা কল্পনা করি, ফুটবলের বাইরে যে চামড়ার অংশটি আছে তা হচ্ছে উক্ত ফুটবলের তল বা ক্ষেত্রফল। এখন ফুটবলের ভিতরে বাতাস সহ গোলাকার অবস্থায় যে অংশটি বা যে শেপ থাকে তা হচ্ছে গোলাকার অবস্থা, তখন আমরা তার আয়তন বের করতে পারি। আর বাইরের যে চামড়ার অংশটি আছে তাই হচ্ছে তল। এখন সম্পূর্ণ ফুটবলের আয়তন এবং ওই ফুটবলের বাইরের চামড়ার যে ক্ষেত্রফল বা তল অংশটি আছে
তাদের মধ্যকার যে সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় তাই হচ্ছে গসের ডাইভারজেন্সের উপপাদ্য। গসের ডাইভারজেন্সের উপপাদ্যের সাহায্যে কোনো একটি 3D বস্তুর আয়তন এবং ওই বস্তুর তলের মধ্যকার সম্পর্ক আমরা স্থাপন করতে পারব। এর পরবর্তীতে আমাদের সর্বশেষ যে বেসিক অংশটি ক্লিয়ার করতে হবে তা হচ্ছে রৈখিক সমকলন, ক্ষেত্রফল সমাকলন এবং আয়তন সমাকলন। ইতিমধ্যে আমরা এইচএসসি লেভেলে রৈখিক সমাকলন সম্পর্কে ডিটেলসে পড়ালেখা করে এসেছি। এখানে একটি ইন্টিগ্রেশন সাইন দিয়ে বোঝানো হয় কোনো একটি রেখাযুক্ত, এই রেখা সমান রেখাও হতে পারে, বক্র রেখাও হতে পারে, এই রেখাযুক্ত যে কোনো অংশের যদি সমষ্টি করতে হয় বা যোগফল নির্ণয় করতে হয় এক্ষেত্রে আমরা একটি ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করি। যেহেতু একটি রেখা একটি অক্ষ বরাবর থাকে, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ অথবা জেড অক্ষ, তখন এক্ষেত্রে ইন্টিগ্রেশনে অপারেটর হিসেবে ব্যবহার করা হয় যে কোনো একটি অক্ষ বরাবর অংশ ডিএক্স, ডিওয়াই অথবা ডিজেড। তাহলে বলতে পারি একটি ইন্টিগ্রেশনের সাহায্যে কোনো একটি রেখার কাজ করা হয় বা রেখার সমাকলন করা হয়, তাই একটি ইন্টিগ্রেশন যুক্ত সমাকলনকে বলা হয় রৈখিক সমাকলন। রৈখিক সমাকলন। এবার দুটি ইন্টিগ্রেশন যুক্ত অংশ সমূহকে কি বলা হয়? যদি কোনো একটি দ্বিমাত্রিক ক্ষেত্রে অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যুক্ত একটি অংশে একটি তল বা পৃষ্ঠের কোনো একটি ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ডাবল ইন্টিগ্রেশন আনতে হয়, অর্থাৎ ডাবল ইন্টিগ্রেশন দ্বারা ক্ষেত্রফলের নির্ণয়ের যে টেকনিকটা আছে বা ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতির জন্য ডাবল ইন্টিগ্রেশন ব্যবহার করা হয়। ধরি প্রদত্ত যে অংশটি, যে ক্ষেত্রফল আমরা ধরে নিয়েছি তার এই বাইরের যে বর্ডার অংশটি আছে, এই বাইরের বর্ডার অংশের মধ্যে আবদ্ধ যে অংশটি থাকবে তার ক্ষেত্রফল নির্ণয় করা হবে সমাকলনের মাধ্যমে। এবং সমাকলনের মাধ্যমে কেন ক্ষেত্রফলের এই অংশটি বের করতে হয় বা এই জটিল জাতীয় ক্ষেত্রফলের ক্ষেত্রে কেন সমাকলন ব্যবহার করতে হয় তা আমরা ক্যালকুলাস 1 এর ডিটেলসে জেনেছি। সো এখানে আমরা এতটুকুই বলবো, বাইরে যে বর্ডারটি থাকবে তার ভেতরের অংশে যে এরিয়াটি আছে তাকে আমরা ধরে নিচ্ছি আর হিসেবে, অর্থাৎ বাইরের বর্ডারের অভ্যন্তরীণ পুরো সম্পূর্ণ এলাকা হচ্ছে আর দ্বারা চিহ্নিত করলাম। তখন এই দ্বিমাত্রিক যুক্ত এই তলের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, দ্বিমাত্রিক ক্ষেত্রের খুব সহজ একটি এক্সাম্পল হচ্ছে পৃষ্ঠা, অর্থাৎ একটি পাতা যদি আমরা নিই, খাতার একটি পাতা, এই পাতার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যদি আমরা কোনো একটি ব্যবস্থায় রাখি তখন দেখতে পাবো এটি দুটি অক্ষ বরাবর থাকবে, এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ। এই এক্স ওয়াই অক্ষের একত্রিত রূপের মধ্যে সমাকলনটি করা হলে তখন আমাদের ডাবল ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয়। অতএব বলতে পারি ডাবল ইন্টিগ্রেশন ব্যবহার করা হয় তলের ক্ষেত্রফল বা কোন একটি তলের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে, তলের ক্ষেত্রফল। তাই এই ডাবল ইন্টিগ্রেশনকে তলের সমাকলনও বলা হয়, তলের সমাকলন। যেহেতু দুটি অক্ষ বরাবর এই অংশ কাজ করে তাই এখানে অপারেটর হিসেবে দুটি অক্ষের অপারেটর ব্যবহার করতে হয়, ডিওয়াই ডিএক্স অথবা ডিওয়াই ডিজেড অথবা ডিজেড ডিএক্স। এবার ডাবল ইন্টিগ্রেশনের ঠিক নিচে যে এরিয়ার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় বা যে তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় উক্ত অংশটি এখানে নিচে লিখতে পারি। আমাদের প্রদত্ত যে এক্সাম্পলটি নিয়েছি এখানে বাউন্ডারির মধ্যবর্তী অংশকে আর দ্বারা ডিফাইন করি, তাই ডাবল ইন্টিগ্রেশনের ঠিক নিচেই আমরা বসিয়ে দিব আর। যদি শুধু ইন্টিগ্রেশন থাকে তখন রৈখিক সমাকলন, ডাবল ইন্টিগ্রেশন থাকলে তলের ক্ষেত্রফলের সমাকলন, ট্রিপল ইন্টিগ্রেশন থাকলে একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার বস্তুর আয়তনের সমাকলন। অর্থাৎ কোনো একটি বস্তুর
ত্রিমাত্রিক অবস্থানে থাকাকালীন আয়তন নির্ণয়ের ক্ষেত্রে ট্রিপল ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয়। তখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হিসেবে যদি ধরে নিই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এখানে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি বস্তু হিসেবে গোলাকার একটি বস্তু, গোলাকার ফুটবল যদি কল্পনা করি, এই ফুটবলের আয়তন নির্ণয়ের জন্য আমাদের ট্রিপল ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয়। এই ফুটবলের আয়তনকে ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করলাম, তখন এই ফুটবলটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর বিদ্যমান। বিষয়টি আরেকটু ক্লিয়ার করার জন্য কল্পনা করে নিই, আমাদের যে হোয়াইট বোর্ড আছে এই হোয়াইট বোর্ডের উপরের প্রান্তটি হচ্ছে ওয়াই অক্ষ এবং নিম্নের প্রান্তটি হচ্ছে এক্স অক্ষ, বাইরের দিকে অর্থাৎ বাইরের যে অংশটি আছে তা হচ্ছে জেড অক্ষ, অর্থাৎ এই মার্কারটি হচ্ছে জেড অক্ষ। এখন এই অংশের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের এই অংশে উপরের এই অংশ, এই বস্তুটি এখানে আছে। এখন বস্তুটির পরিচয় যদি আমরা দিতে চাই যে এই বস্তুটি কোন অবস্থায় আছে, তাকে আমরা ফাইন্ড আউট করতে চাই স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে। এই জায়গায় যদি বস্তুটি থাকে তখন আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর একটি নির্দিষ্ট ঘর পরিমাণ যাব, এরপর ওয়াই অক্ষ পরিমাণ উপরের দিকে আসব, এর পরবর্তীতে জেড অক্ষ বরাবর একটি নির্দিষ্ট পরিমাণ সামনে আসলে এই বস্তুটিকে আমরা ফাইন্ড আউট করতে পারি। অতএব ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে তিনটি অক্ষ বরাবর বস্তু সমূহকে স্থাপন করতে হয়। তাই এখানে ভেক্টর এখানে ডিফারেন্সিয়েশনের বা সমাকলনের অপারেটর হিসেবে তিনটি অপারেটর বসাতে হবে, ডি জেড, ডি ওয়াই অ্যান্ড ডিএক্স, এবং এই অংশ দ্বারা আয়তন বোঝায়। তাই উপরোক্ত ইন্টিগ্রেশনকে ভলিউম ইন্টিগ্রেশন বা আয়তন সমাকলনও বলা হয়। এখন কতটুকু এরিয়ার আয়তন আমরা নির্ণয় করব? সাপোজ একটি ফুটবল আমরা কল্পনা করে নিয়েছি যার আয়তন ক্যাপিটাল বি পরিমাণ, উক্ত অংশকে ট্রিপল ইন্টিগ্রেশনের শেষে অর্থাৎ নিচে এভাবে ফাইন্ড আউট করা হয়। এবার বলতে পারি রৈখিক সমাকলনের মধ্যে তার পরিচয় দেওয়ার জন্য কোনো কিছু দেওয়ার দরকার হয় না, কারণ তা জাস্ট একটি অক্ষ বরাবর কাজ করে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ অথবা জেড অক্ষ। তলের ক্ষেত্রফল বা তলের সমাকলনের ক্ষেত্রে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, একটি যে তল থাকবে উক্ত তলের বাউন্ডারি যুক্ত একটি এরিয়ার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। উক্ত বাউন্ডারি যুক্ত অংশের মধ্যবর্তী অংশকে ডাবল ইন্টিগ্রেশনের নিচে বসিয়ে দুটি ভেক্টরের মান বসাতে হবে, দুটি ইন্টিগ্রেশনের যে অপারেটর থাকবে ইন্টিগ্রেশন অপারেটর মান বসাতে হবে। অনুরূপভাবে আয়তন সমাকলনের ক্ষেত্রে ট্রিপল ইন্টিগ্রেশন ব্যবহার করার পর তিনটি ইন্টিগ্রেশন অপারেটর এবং যে এরিয়ার আয়তন আমরা নির্ণয় করব উক্ত এরিয়াটি নির্দেশ করার জন্য ট্রিপল ইন্টিগ্রেশনের নিচে ভি অংশটি সংযুক্ত করতে হয়। আশা করি এই বেসিকগুলো যদি ভালোভাবে ক্লিয়ার হয়, গসের উপপাদ্য খুব সহজভাবে আমরা বুঝতে ও সলভ করতে পারব। গসের উপপাদ্যের বর্ণনা হচ্ছে, যদি ভি আয়তনের আবদ্ধ তল, তো বি আয়তনের একটি আবদ্ধ তল হিসেবে একটি গোলক কল্পনা করে নিই, একটি গোলক বিবেচনা করি যার আয়তন হচ্ছে ভি, আবদ্ধ তল এস দ্বারা, অর্থাৎ আমরা প্রথমে উদাহরণের মধ্যে বলেছিলাম একটি ফুটবলের বাইরের যে চামড়ার অংশটি থাকে তা হচ্ছে ওই গোলকের তল। অনুরূপভাবে আমরা যে গোলক অংশটি নিয়েছি তার এস তল মানে বুঝিয়েছে তার বাইরের যে চামড়ার অংশটি থাকবে, অর্থাৎ ফুটবলের বাইরের চামড়ার অংশের মতো যে বাইরের অংশটি থাকবে তাই হচ্ছে উক্ত গোলকের তল। এক্ষেত্রেও বি এই আবদ্ধ তলের এই আবদ্ধ অংশের যে তল আছে তা হচ্ছে এস দ্বারা ডিফাইন করা হয়, এবং এ যদি একটি অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য অবস্থানের ভেক্টর ফাংশন হয়, এখানে অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য বলতে বোঝানো হয়েছে এই ভেক্টর এমন একটি ভেক্টর যা একটি অবিচ্ছিন্ন রেখা দ্বারা সম্পাদিত হয়, অর্থাৎ এই ভেক্টরটির মাঝখানে কোনো অংশে বা কোনো ছেদ অংশ নেই বা বিচ্ছিন্ন আকারে আলাদা করে কোনো দুইটি মান বা দুইটি অংশে বিভক্ত নয়।
এমন একটি অংশ বা এমন একটি ভেক্টর যে ভেক্টরটি অবিচ্ছিন্ন, অর্থাৎ আলাদা করা যায় না, এমন একটি ভেক্টর কল্পনা করে নিয়েছি। তখন গসের উপপাদ্যের মধ্যে দেখাতে হবে ট্রিপল ইন্টিগ্রেশন ডাইভারজেন্স একত্রে ভেক্টর অপারেটরের সাথে কোনো একটি ভেক্টরের ডট গুণনকে ডাইভারজেন্সও বলতে পারি, যা আমরা বেসিক অংশে খুব ভালো করে বুঝিয়েছি। অতএব কোন একটি ভেক্টর অপারেটরের সাথে এই ভেক্টরের ডট গুণনের ফলে যে ডাইভারজেন্স অংশটি উৎপন্ন হয় তা উক্ত অংশের বা উক্ত যে বস্তুটি আমরা কল্পনা করে নিয়েছি তার আয়তনের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হলে তার যে অংশটির আয়তন পাবো, অর্থাৎ বস্তুটির যে আয়তন থাকবে ইজ ইকুয়াল টু এ ভেক্টর ইন্টু এন নর্মাল, এ ভেক্টর ইন্টু এন নর্মাল ডিএস, অর্থাৎ তার তল, সম্পূর্ণ যে তলের অংশটি আছে তার ক্ষেত্রফলের অংশের সমান হবে। অতএব আমরা বলতে পারি গসের উপপাদ্যের মূল থিম হচ্ছে কোনো একটি বস্তুর বা গোলাকার বস্তুর এমন একটি আয়তন এবং তার তলের মধ্যকার সম্পর্ক, যা আমরা বলতে পারি আয়তন এবং ক্ষেত্রফলের মধ্যবর্তী একটি রিলেশন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। অতএব এখানে প্রতিটি অংশ আমরা বেসিক অংশে ভালো করে বুঝিয়েছি এক্সেপ্ট এন ভেক্টর। এখানে এন ভেক্টরের পরিচয় আমরা পরবর্তী লাইনে পাবো। এন ভেক্টর হচ্ছে এমন একটি একক ভেক্টর, এখানে এন ভেক্টর হচ্ছে একক ভেক্টর। উপরে যদি টুপি দেওয়া থাকে তখন আমরা বুঝে নিব উক্ত অংশ দ্বারা একক ভেক্টর বোঝানো হয়। এন হচ্ছে এমন একটি একক ভেক্টর যা এস তলে অঙ্কিত যোগবোধক বহিস্থ নরমাল। এবার নরমাল বলতে কি বুঝি তা একটু ভালোভাবে আমরা ক্লিয়ার করি। নরমাল বলতে বোঝানো হয় কোনো একটি তলের উপর অঙ্কিত লম্ব, কোনো একটি তলের উপর অঙ্কিত লম্বকে বলা হয় নরমাল। সাপোজ এই ডাস্টারের উপরের এই তলটি যেদিকে করা আছে উক্ত তল বরাবর এই অংশের উপর যদি একটি লম্ব অঙ্কন করা হয় তখন এই মার্কারের যে অংশ বা যে দিক থাকবে তাই হচ্ছে এই তলের সাপেক্ষে নরমাল। অনুরূপভাবে সেম ডাস্টারের অন্য একটি তল রয়েছে এ পাশে, এখন এই পাশ থেকে এই তলের সাপেক্ষে নরমাল হবে এই দিক বরাবর। অনুরূপভাবে যদি আমরা এই বস্তুটাকে অর্থাৎ নরমালটাকে এই ডাস্টারের বিভিন্ন তলের সাপেক্ষে চিন্তা করি তখন যে তলের সাপেক্ষে আমরা চিন্তা করব ওই তলের উপর লম্ব হবে, অর্থাৎ এই তলের উপর সাপেক্ষে চিন্তা করলে তখন হবে হচ্ছে এই দিক বরাবর এই তলের নরমাল। অনুরূপভাবে যদি পার্শ্ববর্তী এই তলের ক্ষেত্রে চিন্তা করি তখন এই পাশে যে লম্ব আমরা অঙ্কন করব তা হবে এই পাশের জন্য নরমাল। সেম ভাবে নিচের তলের ক্ষেত্রে অর্থাৎ এই অংশের সাথে যদি লম্ব টানা হয় তখন হবে এই তলের জন্য এই বস্তুটি নরমাল। অর্থাৎ তলের সাপেক্ষে নরমাল চেঞ্জ হতে পারে। নরমাল বলতে বুঝে নিব যে তল বলবে ওই তলের সাপেক্ষে লম্ব। অতএব এখানে নরমালের পরিবর্তনটা আমরা যদি একটু অ্যানিমেশনের সাহায্যে দেখতে চাই তখন দেখতে পারি এইভাবে এই যাচ্ছে, তল চেঞ্জ হচ্ছে, নরমাল চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যে তলের সাপেক্ষে চিন্তা করব তার উপর লম্ব। এই যে এই প্রান্তে যখন চেঞ্জ হয়ে যাচ্ছে নরমালের দিকও কিন্তু পরিবর্তন হচ্ছে, নরমাল দিকও পরিবর্তন হচ্ছে, সেম ভাবে এই যে দিক পরিবর্তন হচ্ছে। অতএব বলতে পারি যে তলের সাপেক্ষে চিন্তা করব ওই তলের উপর যে লম্ব অঙ্কিত হবে তাকে বলা হবে ওই তলের সাপেক্ষে নরমাল। অতএব এখানে এন একক ভেক্টর হচ্ছে এস তলের সাপেক্ষে যোগবোধক বহিস্থ নরমাল। এখানে যোগবোধক অর্থ বোঝানো হয়েছে, আমরা জানি কোন একটি স্থানাঙ্ক ব্যবস্থায় যখন আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করি তখন দেখতে পাই এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম অঙ্কন করি, যেখানে মূল বিন্দুর ডান দিকের অংশটি হচ্ছে এক্স এর ধনাত্মক দিক বা যোগবোধক দিক এবং ও মূল বিন্দু থেকে বাম পাশের অংশটি হচ্ছে ঋণাত্মক দিক বা বিয়োগবোধক দিক। কিন্তু কোনো একটি বস্তুর অবস্থান যখন আমরা নির্ণয় করি সেক্ষেত্রে বিয়োগবোধক যে পার্টটি থাকে তা আমরা বিবেচনার মধ্যে নিব না, তাই বলা হচ্ছে এক্স এর ধনাত্মক ওয়াই এর ধনাত্মক, অনুরূপভাবে জেড অক্ষের ধনাত্মক। তাই বলতে পারি এখানে এন একক ভেক্টরটি এস তলের উপর অঙ্কিত হবে কোন দিকে, যোগবোধক অংশে, অর্থাৎ ও মূল বিন্দুর সাপেক্ষে ও এক্স
অথবা ও ওয়াই অথবা ও জেড, এই যোগবোধক যে কোনো একদিকে ও যে তলের সাপেক্ষে চিন্তা করব তার উপর একটি লম্ব অঙ্কিত হবে, যা হবে ওই তলের উপর নর্মাল। সেম ভাবে এই হোয়াইট বোর্ড অবস্থান করছে এই তলে, এখন এই হোয়াইট বোর্ডের উপর একটি নর্মাল হবে এই বরাবর সোজা লম্ব। এবার আশা করি এই বহিস্তর নর্মালের জিনিসটি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ অংশে বলা হচ্ছে ধরি ভি আয়তনের আবদ্ধ তল, যে অংশটি আমাদের ডেফিনেশনে বলা ছিল ভি আয়তনের একটি আবদ্ধ তল, যে তলটাকে প্রকাশ করা হয়েছে এস দ্বারা, যাকে স্থানাঙ্ক অক্ষের সমান্তরাল সর্বাধিক দুই বিন্দুতে ছেদ করতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট, সমান্তরাল অক্ষের সর্বাধিক দুই বিন্দুতে ছেদ করতে পারে। সাপোজ এই গোলাকার বস্তুর পাশে আমি এমন একটি জটিল বস্তু অর্থাৎ ঘনবস্তু কল্পনা করে নিচ্ছি যার আকার দেখতে অনেকটা এই ধরনের, সেম এইরূপ। এবার এই জেড অক্ষ অর্থাৎ ঊর্ধ্বমুখী যে অক্ষ আছে এই অক্ষের সাপেক্ষে আমরা এমন একটি রেখা কল্পনা করি, যদি এখানে একটি রেখা কল্পনা করি সমান্তরালভাবে ওয়াই অক্ষের সমান্তরালভাবে জেড অক্ষের লম্ব বরাবর, এই যে একটি রেখা, উক্ত ওয়াই অক্ষের সমান্তরাল এই রেখাটি এই সেকেন্ড যে জটিল বস্তুটি আমরা কল্পনা করে নিয়েছিলাম উক্ত বস্তুকে চারটি পয়েন্টে অর্থাৎ চারটি বিন্দুতে ছেদ করে। এবং অন্য একটি বিন্দু যদি আমরা কল্পনা করি তখন দেখতে পাই এই রেখাটি দুটি বিন্দুতে ছেদ করে। কিন্তু ওয়াই অক্ষের সমান্তরালভাবে যে রেখাগুলো অঙ্কন করা হয়েছে তার মধ্যে যদি একটি রেখা অর্থাৎ সমান্তরাল একটি রেখাও দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করে তখন ওই জাতীয় বস্তুটি আমাদের এই গসের উপপাদ্যের প্রমাণের মধ্যে প্রমাণ বস্তু হিসেবে নিতে পারি না। তাই আমরা গোলাকার বস্তু হিসেবে কেন কাউন্ট করেছি, কারণ এই গোলাকার বস্তুর মধ্যে ওয়াই অক্ষের সাপেক্ষে যদি কোনো একটি রেখা টানা হয় তখন উক্ত রেখা প্রতিটি গোলকের প্রতিটি অংশে জাস্ট দুটি বিন্দুতে ছেদ করবে। অতএব গোলকের মধ্যে ওয়াই অক্ষের সমান্তরালভাবে যে কোনো রেখা দুইয়ের অধিক বিন্দুতে কখনোই ছেদ করবে না। তাই এই গোলাকার বস্তুকে এখানে প্রমাণ বস্তু হিসেবে নিয়েছি। অন্য যে কোনো বস্তুকে প্রমাণ বস্তু হিসেবে নেওয়া যাবে, কিন্তু শর্ত হচ্ছে সর্বাধিক দুই বিন্দুতে ছেদ করতে পারে, অর্থাৎ দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারবে না। অতএব এই সেকেন্ড যে ঘনবস্তুটি আমরা নিয়েছিলাম এই জাতীয় কোনো ঘনবস্তু আমরা নিতে পারবো না। এর পরবর্তীতে প্রদত্ত গোলাকার অংশটি আমরা নিয়ে নিচ্ছি। এবার দ্বিতীয় অংশে বলা আছে এস তলের দুটি অংশ S1 ও S2 যথাক্রমে নিম্নতল ও ঊর্ধ্বতল নির্দেশ করে। আমরা যে গোলাকার বস্তুটি কল্পনা করে নিয়েছিলাম, গোলাকার বস্তু, উক্ত গোলাকার বস্তুকে আমরা দুই ভাগে বিভক্ত করি, অর্থাৎ সাপোজ এটা আমাদের গোলাকার বস্তু। এখন এই বস্তুটিকে ঠিক মাঝ বরাবর যদি দুই ভাগে বিভক্ত করে ফেলি, কেটে জাস্ট দুই ভাগে যদি বিভক্ত করি তখন যে অংশটি আমাদের রূপ লাভ করবে তা হচ্ছে এই উক্ত বস্তুটিকে দুই ভাগে ভাগ করার পর অনেকটা দেখতে এই জাতীয় মনে হবে, এইভাবে দুটি অংশে বিভক্ত হবে। এখানে নিচের এই অংশটির নাম হচ্ছে নিম্নতল, উপরের এই অংশটির নাম হচ্ছে ঊর্ধ্বতল। নিম্নতলের এই অংশকে S1 তল, ঊর্ধ্বতলের এই অংশকে S2 তল দ্বারা ডিফাইন করা হয়, যেখানে S1 অর্থাৎ নিম্নতলকে প্রকাশ করা হবে Z is equal to F1 into XY। কেন XY তল নির্দেশ করা হয়েছে তার সম্পর্কে একটু ডিটেলস জানি। তার আগে আমরা বস্তুটিকে দুই ভাগে বিভক্ত করি। ধরে নিচ্ছি মাঝখান বরাবর বস্তুটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এভাবে বস্তুটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, যার উপরে অংশে একটি তল এবং নিচে অংশে একটি তল উৎপন্ন হয়। নিম্ন তলকে S1, ঊর্ধ্বতলকে S2 দ্বারা প্রকাশ করা হয়। এবার এই বস্তুটির উপর অংশে যদি আমরা লেজার লাইট বসিয়ে অর্থাৎ
লম্ব অভিক্ষেপের যে টেকনিকটি আমরা শিখেছি, উক্ত টেকনিক যদি প্রয়োগ করি তখন দেখতে পাবো এই গোলাকার বস্তুটির যে ছায়া উৎপন্ন হবে সে ছায়াটি এক্স এবং ওয়াই সমতলের উপর পতিত হবে। অর্থাৎ বলতে পারি, যদি এই ঘরের কথা চিন্তা করি, এখানে নিচের অংশটি, ফ্লোরের অংশটি হচ্ছে এক্স ওয়াই তল, পাশের যে অংশটি থাকবে তা হচ্ছে এক্স জেড তল, এবং বিপরীত অংশে অর্থাৎ হোয়াইট বোর্ড যুক্ত অংশটি হচ্ছে ওয়াই জেড তল। আরো সুন্দরভাবে কল্পনা করার জন্য মূল বিন্দু হিসেবে কল্পনা করে নিচ্ছি এই বিন্দুটি হচ্ছে মূল বিন্দু, যার সাপেক্ষে সোজা বরাবর হচ্ছে এক্স তল এবং হোয়াইট বোর্ড বরাবর হচ্ছে ওয়াই তল, উপরি অংশে আছে জেড তল। এবার এই বস্তুটির যদি এখানে এভাবে বসানো হয় তখন উপরি অংশ থেকে কোনো লাইট ফেলা হলে তার যে ছায়া অংশটি উৎপন্ন হবে তা অবশ্যই ওয়াই অক্ষ এবং সোজা বরাবর অংশটি হচ্ছে এক্স অক্ষ, এই এক্স ওয়াই তলের উপর উৎপন্ন হবে। অর্থাৎ যদি এখানে কল্পনা করি তখন উপরের অংশ থেকে লাইট ফেলা হলে এই বস্তুর ছায়াটি উৎপন্ন হবে এখানে ভূমির মধ্যে অর্থাৎ ফ্লোরের মধ্যে। সেম ঘটনাই এখানে ঘটবে। এই গোলাকার বস্তুর উপর যদি কোনো একটি লাইট রাখা হয় তখন এই বস্তুর যে অভিক্ষেপ উৎপন্ন হবে তা এক্স এবং ওয়াই সমতলের উপর অবস্থিত। তাই এই এক্স ওয়াই তলের ভিত্তিতে যেহেতু এই বস্তুটির অভিক্ষেপ আসে, তাই এই S1 এবং S2 ঊর্ধ্বতল ও নিম্নতলকে F1 xy এবং F2 xy দ্বারা ডিফাইন করা হয়। আশা করি এই অংশটি আমাদের কাছে ক্লিয়ার। কেন S1 এবং S2 কে z = F1 xy এবং z = F2 xy দ্বারা ডিফাইন করা হয়েছে। এখানে f এবং f1 f2 দ্বারা ফাংশন বোঝায়। আমরা ফাংশন অংশে খুব ভালোভাবে জেনেছিলাম y = f of x। এখানে y = f of x দ্বারা ডিফাইন করে x স্বাধীন চলক বিশিষ্ট এমন একটি সমীকরণ আছে যেখানে x এর মানের উপর নির্ভর করে y এর মান পরিবর্তিত হয়। এবং এ জাতীয় যদি একটি এক্সাম্পল আমরা কল্পনা করি 3x² + 2, অর্থাৎ উক্ত সমীকরণে চলক অংশে আছে শুধুমাত্র x। এবার এমন একটি চলক যদি আমরা কল্পনা করে নিই x² + y² + 2xy + 3y, তখন এই সমীকরণে চলক অংশে দুই ধরনের চলক আছে অর্থাৎ x চলক এবং y চলক। তখন উক্ত ফাংশনকে প্রকাশ করতে হবে f of xy চলক দ্বারা এবং f of xy অংশকে z দিয়ে প্রকাশ করা হয়। আশা করি এই অংশটিও আমাদের কাছে ক্লিয়ার। এখানে xy তলের উপর এই গোলাকার বস্তুর যে অভিক্ষেপ উৎপন্ন হবে তা কোন অক্ষের সাপেক্ষে চিন্তা করব? z অক্ষের সাপেক্ষে। অতএব বলতে পারি এই গোলাকার বস্তুর যে ছায়া উৎপন্ন হবে উক্ত ছায়ার অংশটি লম্ব বরাবর অর্থাৎ সোজা যে অক্ষ z আছে তার সাপেক্ষে চিন্তা করি। তাই এই অংশে অর্থাৎ xy সমতলের উপর এই অংশের ছায়াযুক্ত অংশটি হচ্ছে f1 xy, যেখানে xy হচ্ছে চলক। xy চলকের মানের উপর নির্ভর করবে z চলক। অতএব এই অংশে S1 ও S1 কে প্রকাশ করব z = f1 x, y, অনুরূপভাবে z = f2 x, y। আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন S1 S2 উভয়কে z দ্বারা প্রকাশ করা হয়? বলে রাখা ভালো, এখানে z দিয়ে বোঝানো হয়েছে চলক অংশ, অর্থাৎ z দ্বারা S1 S2 এই তলের ঊর্ধ্বতল নিম্নতলের কোনো কিছুই বোঝানো হয়নি, জাস্ট চলক অংশ মিন করা হয়েছে। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাই S1 এবং S2 এর জন্য দুটি আলাদা ফাংশন কাউন্ট করা হয়েছে f1 f2। অতএব S1 S2 অর্থাৎ সম্পূর্ণ S তলকে দুটি ভাগে আমরা বিভক্ত করেছি S1 এবং S2, যেখানে S1 হচ্ছে নিম্নতল, S2 হচ্ছে ঊর্ধ্বতল। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। পরবর্তীতে আমরা লিখতে পারি প্রদত্ত গাউস আমাদের যে অংশটি বলেছে আয়তন অংশ থেকে ক্ষেত্রফলের অংশ নির্ণয়ের, এখানকার লেফট হ্যান্ড সাইড অংশকে আমরা লিখে পাই ট্রিপল ইন্টিগ্রেশন ভেক্টর অপারেটর ইন্টু এ ভেক্টর
ডিভি। এবার ভেক্টর অপারেটর ইজ ইকুয়াল টু, যেহেতু ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আমরা জানি ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে ভেক্টর অপারেটরকে প্রকাশ করা হয় ট্রিপল ইন্টিগ্রেশন ভি আই একক ভেক্টর ডেল্টা ডেল্টা এক্স প্লাস জে একক ভেক্টর ডেল্টা ডেল্টা ওয়াই প্লাস কে একক ভেক্টর ডেল্টা ডেল্টা জেড। এবার পরবর্তীতে আছে এ ভেক্টর। কোনো একটি ভেক্টরকে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করার নিয়ম হচ্ছে a1i প্লাস a2j প্লাস a3k। সর্বশেষ অপারেটর আয়তনের সাপেক্ষে ডিভি। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। পরবর্তী ক্যালকুলেশন করার জন্য আমরা উপরের বর্ণনার অংশটি মুছে দিচ্ছি, যেখানে প্রমাণ যে আমাদের প্রমাণ করতে হবে উক্ত অংশ পাশে লিখে পাই ট্রিপল ইন্টিগ্রেশন ভেক্টর অপারেটর ইনটু এ ভেক্টর ডিবি ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন তল এ ভেক্টর এন একক ভেক্টর বা নর্মাল ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই অংশটি আমাদের প্রমাণ করতে হবে। চিত্র আমাদের অবশ্যই দরকার হবে এবং চিত্র ধাপে ধাপে অঙ্কন আমি শিখিয়ে দিচ্ছি। সর্বশেষ যে অংশতে আমরা উন্নীত হব উক্ত অংশই হবে প্রদত্ত চিত্র কিভাবে পরীক্ষার হলে আঁকতে হবে। এবার পরবর্তী লাইনে নিয়ে পাই বা ট্রিপল ইন্টিগ্রেশন আয়তন ভেক্টর অপারেটর ইনটু এ ভেক্টর ডিবি ইজ ইকুয়াল টু, এবার দেখতে পাচ্ছি এখানে ভেক্টর অপারেটরের সাথে এ ভেক্টরের গুণন এবং তা হচ্ছে ডট গুণন। ডট গুণনের যে প্রোডাক্ট বা গুণফল আসবে তা অবশ্যই স্কেলার গুণন হয়। এক্ষেত্রে তাদের গুণফলের অংশটি হবে ডাইভারজেন্স। ডাইভারজেন্সের গুণের ক্ষেত্রে গুণফল বা প্রোডাক্ট কি হয় তা আমরা বেসিক অংশে দেখিয়েছি। এখন সরাসরি লিখে পাই ডেল্টা ডেল্টা এক্স অফ এ ওয়ান ট্রিপল ইন্টিগ্রেশন ডেল্টা ডেল্টা এক্স অফ এ ওয়ান আই একক ভেক্টর সমূহ বাদ যাবে কারণ স্কেলার রাশি তাই, প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই অফ এ টু প্লাস ডেল্টা ডেল্টা জেড অফ এ থ্রি। অতএব সর্বশেষ অপারেটর ডিভি। এই জায়গায় একটি অংশ খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে, যদি ডেল্টা হয় তখন তা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ বোঝায়, আর ডিডিএক্স ডিরেক্ট ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বোঝায়। এখানে ডেল্টা ডেল্টা এক্স পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ বুঝিয়েছে, আর ডিবি দ্বারা এই ইন্টিগ্রেশনের অপারেটর হিসেবে ব্যবহার করা হয়েছে। সো বি কেয়ারফুল, এটি হচ্ছে ডি আর এই অংশগুলো হচ্ছে ডেল্টা। পরীক্ষার হলে আমরা এই অংশে কনফিউজড হয়ে যাই যে ডেল্টা এবং ডি উভয় সেম নাকি ভিন্ন। সো এই অংশটি খুব ভালোভাবে খেয়াল রাখবো। তাই আমি প্রথমেই বলেছিলাম অনেককে এই গসের উপপাদ্য দেখে দেখেও যদি লিখতে যায় না বুঝে সেখানেও কিন্তু ভুল করবে। আচ্ছা, পরবর্তী অংশে আমরা জানি ইন্টিগ্রেশনের একটি রুলস আছে, যদি একাধিক চলক প্লাস মাইনাস আকারে থাকে তখন এই ইন্টিগ্রেশনকে আমরা আলাদাভাবে প্রতিটি পদের জন্য লিখতে পারি, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ এ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স। অনুরূপভাবে এখানে ট্রিপল ইন্টিগ্রেশন প্রতিটি টার্মের জন্য আলাদাভাবে লিখে পাই ট্রিপল ইন্টিগ্রেশন ভি is equal to triple integration v delta delta x a1 plus পরবর্তী সর্বশেষ অপারেটর db প্লাস সেকেন্ড টার্মের জন্য ট্রিপল ইন্টিগ্রেশন v ডেল্টা ডেল্টা y a1 a2 শেষে অপারেটর db ট্রিপল ইন্টিগ্রেশন v ডেল্টা ডেল্টা জেড এ থ্রি অপারেটর ডিবি।
অতএব এই অংশকে আমরা 2 নং অর্থাৎ 1 নং সমীকরণ দ্বারা প্রকাশ করব। বলতে পারি গসের উপপাদ্যের যে প্রথম সমীকরণ আমাদের প্রমাণ করতে হবে আয়তন এবং ক্ষেত্রফলের রিলেশনে, ওই অংশে আয়তন ইজ ইকুয়াল টু একটি ইকুয়েশন আমরা পেয়েছি যার 3টি টার্মস আছে। প্রতিটি টার্মসের মান আলাদাভাবে নির্ণয় করে তা 1 নং সমীকরণে বসালে আমাদের প্রদত্ত গসের উপপাদ্যটি প্রমাণিত হবে। এক্ষেত্রে একটু টেকনিক্যালি আমাদের কাজটি করতে হবে। এখানে 3টি টার্ম বা পদ আছে যার প্রতিটি অংশ সেম এক্সেপ্ট তাদের অক্ষ ব্যতীত। অতএব এই 3টি অক্ষের মধ্যে বা 3টি পদের মধ্যে যে কোনো একটি পদের মান আমরা নির্ণয় করব এবং বাকি 2টি পদ অনুরূপভাবে লিখতে পারি। এবার 3টি পদের মধ্যে কোন পদের মান আমরা নির্ণয় করব তা চিত্রের সাহায্যে এবং অভিক্ষেপ নির্ণয়ের যে টেকনিক আমি দেখিয়েছি তার সাহায্যে নির্ণয়ের চেষ্টা করব। আমি যে লম্ব অভিক্ষেপ নির্ণয়ের টেকনিক শিখিয়েছি ওখানে উল্লেখ করেছিলাম উপরি অংশে কিছু লেজার লাইট থাকবে যার সাহায্যে নিচে যে ছায়ার অংশ আসবে উক্ত অংশটি হবে উক্ত বস্তুর লম্ব অভিক্ষেপ। কিন্তু সেম ভাবে লম্ব অভিক্ষেপ অন্যান্য অক্ষের সাপেক্ষেও চিন্তা করতে পারি। অর্থাৎ যদি এই বস্তুর এই পাশে কিছু লাইট আমরা রাখি এবং উক্ত লাইটের কারণে এই বস্তুর যে ছায়ার অংশ উৎপন্ন হবে তাই হবে এই বস্তুর জেড অক্ষের সাপেক্ষে তার লম্ব অভিক্ষেপ। কিন্তু আমরা যে অংশটি শিখেছিলাম তার সাপেক্ষেই এখানে কাউন্ট করা বা বিষয়টি বোঝার চেষ্টা করি। আমরা শিখেছিলাম উপরে অংশ থেকে আলো ফেলা হলে তখন তার যে ছায়ার অংশ উৎপন্ন হবে তখন দেখতে পাই এই বস্তুটির উপরের থেকে যদি ছায়া ফেলা হয় তখন তার প্রান্ত বিন্দু বরাবর এক্স অক্ষের উপর বৃত্তাকার এই ধরনের বৃত্তাকার একটি ছায়া আমরা দেখতে পাই। এই বৃত্তাকার অংশটি প্রদত্ত গোলকের ছায়া। কেন গোলাকার অংশের ছায়া বৃত্তাকার হয় তা বেসিকের লম্ব অভিক্ষেপ অংশে আমরা খুব ভালোভাবে জেনেছি। অতএব এই গোলাকার বস্তুটি যে ছায়া উৎপন্ন হবে তা দেখতে অনেকটা বৃত্তাকার অংশের মতোই মনে হবে, বৃত্তাকার অংশ। এবার এই বস্তুটির যে বৃত্তাকার অংশ বা এই বস্তুটির যে লম্ব অভিক্ষেপ উৎপন্ন হয় তা এক্স ওয়াই সমতলে অবস্থিত এবং এই এক্স ওয়াই সমতলের অংশটির লম্ব বরাবর আছে জেড অক্ষ। অতএব বলতে পারি জেড অক্ষের সাপেক্ষে এক্স ওয়াই সমতলে প্রদত্ত যে গোলকটি আছে তার ছায়া নির্ণয় করতে হবে। অতএব এক্ষেত্রে জেড অক্ষের সাপেক্ষে যেহেতু এক্স ওয়াই সমতলে বস্তুটির লম্ব অভিক্ষেপ অবস্থিত তাই সর্বশেষ যে অংশটি আমাদের আছে এখানে ডেল্টা জেড অর্থাৎ জেড অক্ষের সাপেক্ষে কল্পনা করার জন্য প্রথমত আমাদের যে নিয়মটি শেখা ছিল উপরি অংশ থেকে আলো ফেলে তার লম্ব অভিক্ষেপের ক্ষেত্রে মান নির্ণয় করব। তাই সর্বশেষ এই পদকে সাহায্যে অর্থাৎ সর্বশেষ এই পদের সাহায্যে এর মান নির্ণয় করব। অনুরূপভাবে বাকি 2টি পদের মান বসিয়ে প্রদত্ত 1 নং থেকে উপপাদ্যটি প্রমাণ করার চেষ্টা করব। কিন্তু আমরা যদি এই জেড অক্ষ অর্থাৎ পাশ বরাবর কোনো আলো ফেলতাম তখন তার যে লম্ব অভিক্ষেপ উৎপন্ন হতো তখন আমরা এই পদের সাহায্যে না করে তখন জেড এবং ওয়াই জেড তলে এর ছায়া থাকতো এক্স অক্ষের সাপেক্ষে চিন্তা করতাম তখন কিন্তু প্রথম এই পদের সাহায্যে তার মান নির্ণয় করে অনুরূপভাবে এই 2টি পদের মান পরবর্তী অংশে আমরা বসাতাম। তাই আশা করি কেন সর্বশেষ এই পদ এর সাহায্যে মান নির্ণয় করব তা আমরা বুঝতে পেরেছি। এখন লিখব এই পদকে নিচ্ছি ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল্টা a3 ডেল্টা জেড ডিভি ডেল্টা ডিভি ইজ ইকুয়াল টু, এবার আমরা জানি কোনো একটি বস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা।
এই সূত্র আমরা জানি। এখন আমরা আরো জানি কোন বস্তুর দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল। অতএব বলতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থের অংশে যদি ক্ষেত্রফল বসাই তখন পাবো উচ্চতা, অর্থাৎ আয়তন ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অথবা আয়তন ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল গুণ উচ্চতা হিসেবেও বলতে পারি। অতএব পরবর্তী এই অংশ থেকে আমরা লিখতে পারি ট্রিপল বন্ড। প্রথমে এই অংশটি একটু ভেঙে লিখি। দেখতে পাচ্ছি ডিভি, এখানে ডিভি দ্বারা তিনটি অক্ষের সাপেক্ষে এই বস্তুটির আয়তন নির্ণয়ের যে পদ্ধতি আছে তার অপারেটর হিসেবে ব্যবহার করা হচ্ছে। কেন ডিভি ব্যবহার করা হয় এই বিষয়টি একটু ক্লিয়ার করি। সম্পূর্ণ বস্তুর আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি। আমরা সম্পূর্ণ বস্তুটিকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করব। সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত সমূহকে যদি একত্রিত করি তখন যে মান পাবো তাই হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন। এখানে এই সম্পূর্ণ বস্তুর আয়তন ক্যাপিটাল ভি, তাকে ছোট ছোট অংশে যখন আয়তনে ভাগ করব তখন তার যে আয়তন আসবে একদম ক্ষুদ্র আয়তন হচ্ছে ডিবি। এবার এই ডিবি দ্বারা মিন করে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অক্ষের মান। তাই আমরা লিখতে পারি ডেল্টা এ থ্রি ডেল্টা জেড, ডিভি এর পরিবর্তে ডিএক্স ডিওয়াই ডিজেড। ডেল্টা এবং ডি পরস্পর এক্সচেঞ্জ করা যাবে না, অর্থাৎ এই জায়গায় ডি এই জায়গায় ডেল্টা, খুব সতর্কভাবে লিখতে হবে। পরবর্তী অংশে আমরা একটু আগে যে কনসেপ্টটি শিখেছি আয়তন ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এখানে এই অংশ দ্বারা আয়তন বোঝাই। এই আয়তন অংশকে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা আকারে যদি আমরা ভেঙে লিখি, অর্থাৎ ডিএক্স ডিওয়াই ডিজেড দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিন করে। এখান থেকে ক্ষেত্রফল অংশকে বাইরে রেখে উচ্চতা অংশকে যদি ভিতরে নিয়ে আসি, অর্থাৎ উচ্চতা অংশকে একটি ইন্টিগ্রেশনের সাহায্যে ভিতরে রাখবো, ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থকে বাইরে রাখবো, তখন আমার আয়তনের কোনো পরিবর্তন হবে না। তাহলে লিখতে পারি ট্রিপল ইন্টিগ্রেশন ভি। ট্রিপল ইন্টিগ্রেশনের মধ্যে ডাবল ইন্টিগ্রেশন বসবে, ভি দিব না যেহেতু আয়তন নেই, অর্থাৎ এখানে পুরো আয়তন বুঝিয়েছিল, এখন আমরা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা আকারে লিখছি। ডেল্টা ডেল্টা জেড ডেল্টা ডেল্টা জেড এ থ্রি বসালাম, দুটি ইন্টিগ্রেশন আসলো, বাকি একটি ইন্টিগ্রেশন ওর মধ্যে অর্থাৎ প্রদত্ত ডিফারেন্সিয়েশনের জন্য আলাদা করে নিলাম। এবার ব্র্যাকেট, এই অংশের জন্য তিনটি অপারেটর আছে ডিএক্স ডিওয়াই ডিজেড। যেহেতু নিচের অংশে ডেল্টা জেড আছে তাই আমরা ডিজেড অপারেটরটি বসিয়ে পাই ডিজেড। ফার্স্ট ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। অবশিষ্ট দুটি ইন্টিগ্রেশন আছে, এই দুটি ইন্টিগ্রেশনের জন্য দুটি অপারেটর হচ্ছে ডিএক্স ডিওয়াই। এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি ভিতরের যে অংশটি আছে ইন্টিগ্রেশন অফ ডেল্টা ডেল্টা জেড এ থ্রি ডিজেড, এই অংশ দ্বারা উচ্চতা মিন করে, এবং বাকি ডাবল ইন্টিগ্রেশন ডিএক্স ডিওয়াই দ্বারা দৈর্ঘ্য গুণ প্রস্থ মিন করে। অতএব সম্পূর্ণ অংশ আয়তন, যেখানে ভিতরের অংশটি উচ্চতা, বাইরের অংশটি ক্ষেত্রফল। কোন অংশের ক্ষেত্রফল? এই বাইরের অংশের ক্ষেত্রফলটি হচ্ছে এই গোলকের যে ছায়াঘেরা অংশ পাই উক্ত ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এই বস্তুটির গোলাকার বস্তুটির যে ছায়া উৎপন্ন হয় অর্থাৎ যে লম্ব অভিক্ষেপ উৎপন্ন হয় তার ক্ষেত্রফল বোঝায়। এখন তার ক্ষেত্রফলকে আমরা আর দ্বারা প্রকাশ করি, যা আমরা বর্ণনা অংশে লিখেছি। এই ক্ষেত্রফল অংশটিকে আর দ্বারা প্রকাশ করি, তখন লিখতে পারবো এখানে আর। ডাবল ইন্টিগ্রেশন আর ক্ষেত্রফল বুঝিয়েছে তাই এখানে ভি ছিল, এখানে আর হয়েছে এই আর এর জন্য। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। এবার পরবর্তীতে ট্রিপল ইন্টিগ্রেশন আমরা এইচএসসি লেভেলে শিখে এসেছি। ddx of x square is equal to 2x, এবং আমরা আরো শিখে এসেছি ইন্টিগ্রেশন অফ x dx is equal to 2x, ইন্টিগ্রেশন অফ
2x dx ইজ ইকুয়াল টু 2 ধ্রুবক অংশ বাইরে নিয়ে আসি 2 ইন্টিগ্রেশন অফ x dx। আমরা জানি ইন্টিগ্রেশন অফ x dx ইজ ইকুয়াল টু x এর উপর পাওয়ার আছে 1, তখন লিখতে পারি 2 ইন্টু x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, 2 2 কাটাকাটি গিয়ে পাই এক্স স্কোয়ার, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 2x dx ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে একটি সম্পর্ক প্রতিস্থাপন করতে পারি, অর্থাৎ যদি এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করি যে রেজাল্ট আসবে উক্ত রেজাল্ট অংশকে যোগজীকরণ বা সমাকলন করলে এই অংশের রেজাল্টের সমান, অর্থাৎ এক্স স্কোয়ার অন্তরীকরণ যা উক্ত রেজাল্টকে যদি পুনরায় সমাকলন করা হয় বা ইন্টিগ্রেশন করা হয় যে অংশের অন্তরীকরণ করা হয়েছিল উক্ত মান পেয়ে যায়। সেম ওয়েতে বলতে পারি এই অংশে ডেল্টা ডেল্টা জেড অফ a3 dz, এই অংশের মধ্যে যদি উক্ত সমাকলন অংশতে সেম এই রুলস প্রয়োগ করি তখন দেখতে পাই a3 অংশ অপরিবর্তিত অবস্থায় থাকবে। অতএব লিখতে পারি a3 ট্রিপল বন্ড হবে না ডাবল বন্ড, এই অংশে সরাসরি লিখে দিতে পারবো a3। এবার এই a3 অংশটি কোন ক্ষেত্রে প্রযোজ্য তার একটি ব্যাখ্যা আমরা খুব ভালোভাবে একটু দেখার চেষ্টা করি। এখানে দেখতে পাই প্রদত্ত গোলককে আমরা দুটি ভাগে বিভক্ত করেছিলাম, যার মধ্যে নিচের অংশটি হচ্ছে S1, উপরের অংশটি S2, নিম্নতল ঊর্ধ্বতল। এবার এই বস্তুটি যেখানে এই বস্তুটি আছে এই বস্তুটি a3 বরাবর, অর্থাৎ এই a3 অক্ষ বরাবর, a3 অক্ষ মিন করো z অক্ষ বরাবর যখন এটাকে দুই ভাগে বিভক্ত করব এক্ষেত্রে বস্তুটির দুটি বিন্দু আসবে। প্রথম বিন্দুর সীমা হবে z থেকে অর্থাৎ f2 থেকে f1 পর্যন্ত, অর্থাৎ এই বস্তুটির যদি আমরা এখানে এই বরাবর কাউন্ট করি তখন দেখতে পাই গোলকের সর্বোচ্চ বিন্দু z ইজ ইকুয়াল টু f2 ইন্টু xy, সর্বনিম্ন বিন্দু z ইজ ইকুয়াল টু f1 ইন্টু xy, f1 ইন্টু xy। অতএব এই সীমার মধ্যে বা লিমিটের মধ্যে এই অংশের যদি সমাকলন করি dz এর সাপেক্ষে, dz বলতে বুঝিয়েছে z অক্ষ বরাবর, তাই আমরা z অক্ষ বরাবর ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমা নিয়ে পাই, যেখানে ঊর্ধ্ব সীমা হচ্ছে s2, নিম্ন সীমা হচ্ছে s1। আমরা জানি যদি ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট আপার লিমিট ইজ ইকুয়াল টু কোনো একটি ফাংশনের মান থাকে, সাপোজ এখানে ধরে নিলাম a dx, তখন এই ফাংশনের মান যদি b আসে অর্থাৎ প্রদত্ত সমাকলন করার পর নতুন যে ফাংশন আসবে তা b, তখন দেখতে পাই আপার লিমিট লোয়ার লিমিট এই প্রান্তে এভাবে আমরা লিখি। সেম কাজ এখানেও আমরা করব, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এখানে a3 এই বিন্দু অর্থাৎ a3 অংশ দ্বারা একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার একটি অংশ বুঝিয়েছে। অতএব a3 এর পরিচয়ের ক্ষেত্রে x1 x2 অর্থাৎ x y এবং z তিনটি মান আসবে। আমরা বলতে পারি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় a বিন্দু 2 1 বলতে বোঝায় x অক্ষ বরাবর 2 ঘর এবং y অক্ষ বরাবর 1 ঘর পৌঁছলেই আমরা a বিন্দুটি পেয়ে যাব। কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে কোন একটি বিন্দুর পরিচয় দিতে হবে 2 1 3, অর্থাৎ তিনটি বিন্দুর সাহায্যে, যেখানে প্রথম অংশ x, দ্বিতীয় অংশ y, তৃতীয় অংশ z। অতএব বলতে পারি এখানে a3 বিন্দুর পরিচয় আমরা দিব x y z বিন্দুর সাহায্যে, যার মান আপার লিমিট হচ্ছে f2, লোয়ার লিমিট f1, f2 f1 হচ্ছে z এর মান, অর্থাৎ xy এর মানের কোনো পরিবর্তন আমরা পাবো না। যেহেতু বস্তুটির আমরা এক্সাম্পলটি দিয়েছিলাম এভাবে, এই বস্তুর এই অংশটি হচ্ছে xy, অর্থাৎ xy তল এখানে অবস্থিত, আর উচ্চতার অংশটি হচ্ছে z এর মান। এখন বস্তুটিকে যখন আমরা এইভাবে ধরবো অর্থাৎ এই প্রান্ত ছিল z, এই z এর জন্য কোনো অভিক্ষেপ কিন্তু আমাদের হোয়াইট বোর্ডে উৎপন্ন হয়নি। আমরা বলেছিলাম এখানে ছায়া উৎপন্ন হবে জাস্ট এই xy তলের জন্য। আবার ক্লিয়ার করি, এই অংশটি হচ্ছে xy তল, এই অংশটি হচ্ছে তার উচ্চতা z। এবার যখন বস্তুটিকে এভাবে রেখে
কোনো আলো ফেলা হবে, ক্যামেরার মধ্য থেকে কোনো আলো ফেলা হচ্ছে, তখন এই বস্তুর যে ছায়া উৎপন্ন হবে, উক্ত ছায়ায় এই জেড অংশের কোনো অস্তিত্ব থাকবে না। তাই এই জেড অংশ যেটি পরিবর্তিত হবে তার সাপেক্ষে এখানে বিবেচনা করব। তখন পাই আপার লিমিট S2 এর মান অর্থাৎ z ইজ ইকুয়াল টু আপার লিমিট f2 x, y, লোয়ার লিমিট f1 x, y। পরবর্তী অপারেটর অবশিষ্ট আছে dx dy। পরের লাইনে পাই ডাবল ইন্টিগ্রেশন আর a3xyz, এখানে z এর পরিবর্তে আপার লিমিট লোয়ার লিমিটের পরবর্তী লাইনে হয় আপার লিমিটের মান বসিয়ে অর্থাৎ স্মল বি মাইনাস আপার লিমিটের মান বসিয়ে মাইনাস লোয়ার লিমিটের মান এ। সেম ওয়েতে আপার লিমিটের মান আমরা এখানে ইনপুট করব xyz কোন অংশের পরিবর্তে লেখাই আছে z ইজ ইকুয়াল টু f2। সো আপার লিমিট আমরা z এর পরিবর্তে বসিয়ে পাই a3x, y, f2। চাইলে x y না দিয়েও প্রকাশ করতে পারি, অর্থাৎ f of x একটি ফাংশন, অনুরূপভাবে অনলি f এটি দ্বারাও একটি ফাংশন ডিনোট করে। সো এখানে f of x y দিলে ডাবল ফার্স্ট ব্র্যাকেট চলে আসে, তাই f of x y না বসিয়ে পাই মাইনাস লোয়ার লিমিট বসাবো z এর পরিবর্তে a3x, y, f1 এরপর থার্ড ব্র্যাকেট ক্লোজ dx dy। এরপর 1 নং সমীকরণ থাকলো is equal to double integration r a2xy f2 minus a3xy f1। এই অংশসমূহ যদি আমরা একত্রিত করি তখন এই ক্ষেত্রে কি অংশ আসছে তা যদি একটু লিখি পাবো, অর্থাৎ এই অংশে যা ছিল আমাদের থার্ড মান ট্রিপল ইন্টিগ্রেশন বি ডেল্টা ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল্টা a3 ডেল্টা z ইন্টু ডিভি, উক্ত সমীকরণকে 2 নং সমীকরণ হিসেবে প্রকাশ করে। এবার 2 নং সমীকরণের ক্ষেত্রে 2 নং সমীকরণ ব্যবহার করে বাকি অংশসমূহ আমরা মান নির্ণয় করব। এক্ষেত্রে 1 নং সমীকরণটিকে আমরা উপরে লিখি এবং পরবর্তী অংশ কি হবে তা একটু জেনে নিই। 2 নং সমীকরণ হিসেবে যে অংশটি আমরা ধরেছিলাম তাকে একটু সিম্পলিফাই করে আরো পাই। এখানে dx dy অপারেটর অংশটি উভয় পদের সাথে আলাদা করে নিয়ে পরবর্তী অংশকেই আমরা 2 নং সমীকরণ হিসেবে ধরে নিব, অর্থাৎ এই পদটি 2 নং সমীকরণ হিসেবে না ধরে পরবর্তী এই লাইনটি হবে আমাদের কাঙ্ক্ষিত 2 নং সমীকরণ। এরপর 2 নং সমীকরণ নির্ণয়ের পরবর্তী কাজ হচ্ছে একটু জটিল, একটু ইমাজিনেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করতে হবে। ধরি বাজার থেকে যখন আমরা একটি তরমুজ কিনতে যাই তখন দোকানদার মাঝখান থেকে একটি টুকরা তরমুজ আমাদের খুলে বের করে দেয়। সেম ওয়েতে এই গোলাকার বস্তুটি থেকে আমরা একটি টুকরো অর্থাৎ এর মাছ বরাবর একটি টুকরো অংশ নিয়ে নিব, কিন্তু এক্সেপশনটা হচ্ছে তরমুজ যখন কিনি তখন সম্পূর্ণ তরমুজ ভেদ করে নিয়ে ফেলে না, অর্থাৎ জাস্ট একটি অংশ নেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে এই বস্তুটির মধ্য থেকে আমরা এমনভাবে মাঝখানে একটি ক্ষুদ্র অংশ নিয়ে নিব যা উভয় অংশকে ছেদ করবে, অর্থাৎ সম্পূর্ণ সাপোজ এটি যদি তরমুজ হয় তখন এই তরমুজের মাঝখান থেকে একটি পুরো অংশকে আমরা বের করে নিব। তখন মাঝখান বরাবর একটি ছিদ্র বা একটি সরু পথের সৃষ্টি হবে। আশা করি বিষয়টি আমরা ইমাজিন করতে পেরেছি। ধরে নিচ্ছি সাপোজ এই ক্ষুদ্র অংশটি আমরা তুলে নিচ্ছি, তখন এই বরাবর সোজা দ্বিতীয় প্রান্তে অর্থাৎ এটি হচ্ছে S2 অংশে, পরবর্তী S1 অংশে সেম ভাবে
এর পরবর্তীতে এই ওয়েতে, অর্থাৎ এভাবে একটি পুরো অংশ প্রদত্ত গোলাকার বস্তু থেকে আমরা তুলে নিলাম। যখন তুলে নেওয়া হবে তখন S2 অংশে একটি ছিদ্র সৃষ্টি হবে, S1 অংশে একটি ছিদ্রের সৃষ্টি হবে। এখন এর উপরে অংশে যদি আমরা কিছু লাইট রাখি বা আলো রাখি, তখন উক্ত আলোর জন্য এই ছিদ্র বরাবর এখানেও একটি আলোর নিক্ষেপ হবে। যেহেতু এটি পুরোটি একটি গোলাকার বস্তু, এখানে আলো নিক্ষেপ করা হলে এই অংশটি কালো হয়ে থাকবে, অর্থাৎ ছায়া। যখন এই মাঝখানে একটি ক্ষুদ্র অংশ, একটা ছোট্ট একটা অংশ যখন আমরা তুলে নিব, তখন এই মাঝ বরাবর যখন আলো ফেলবে, তখন এই আলোর একটি আলো অংশ আমরা আর ক্ষেত্রের মধ্যে দেখতে পাবো, যা দেখতে অনেকটা হবে এই ধরনের। এখানে এই অংশসমূহ ডিরেক্ট দাগ দিয়ে পাই, অর্থাৎ ডট ডট না দিয়ে সরাসরি দাগ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে এখানে যে অংশটি আসবে, এখানে আমরা ডট ডট ইউজ করব। এরপর সর্বশেষ স্কেল নিয়ে এগুলো একটু করার চেষ্টা করবেন। এই আকার, এই ধরনের একটি লাইট এখানে পড়বে। এবার মূল ঘটনা কি ঘটেছে একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। এখানে উপরোক্ত যে অংশটি আছে, অর্থাৎ S2, এই S2 ক্ষেত্রে বা S2 তলের মধ্য থেকে সমাকলন করার জন্য S2 কে অনেকগুলো ছোট ছোট তলে আমরা বিভক্ত করব। যেহেতু সমাকলন করতে গেলে কোনো একটি ক্ষেত্রের অংশকে ছোট অংশে বিভক্ত করতে হয়, সো S2 অংশকে একটি ছোট অংশে বিভক্ত করেছি, যার পরিমাণ হচ্ছে DS2। অনুরূপভাবে পরবর্তী এই অংশের মান হচ্ছে DS1, অর্থাৎ ছোট একটি টুকরো এখান থেকে তুলে নেওয়া হয়েছে, যার তলের ক্ষেত্রফল হচ্ছে DS2 এবং নিচের অংশ হচ্ছে DS1। এবার এই অংশের মধ্য থেকে বাকি কাজ আমরা করে পাই। S2 এর নরমাল, অর্থাৎ S2 এর সাথে একটি নরমাল থাকবে। আমরা জেনেছিলাম নরমাল কি, যে কোনো তল যদি আসে উক্ত তলের উপর যে লম্ব টানা হয় তখন তাকে বলা হবে নরমাল। এই অংশের তল বিবেচনা করলে তা হবে নরমাল লম্ব বরাবর। সেম ভাবে উপরি অংশে, অর্থাৎ S2 এর উপর যদি আমরা একটি লম্ব টানি, তখন এখানে আছে Z অক্ষ, Z অক্ষটি টেনে নিচ্ছি। Z অক্ষের একক ভেক্টর হিসেবে কাজ করবে K ভেক্টর, তাই দিচ্ছি K একক ভেক্টর। এখন এই S2 তলের মধ্যে এই গোলাকার ফুটবলের উপরে যদি আমরা একটি নরমাল আঁকতে চাই, এই অংশ থেকে নরমাল আঁকা শুরু করি। দেখতে পাচ্ছি এই তলের উপর লম্ব আকার আছে, মার্কার তলের উপর লম্ব আকার আছে, এই যে তলের উপর লম্ব। সেম ভাবে এইভাবে লম্ব আকার থাকতে পারে, এইভাবে লম্ব, সর্বশেষ এতটুকু পর্যন্ত সে লম্ব আকার থাকতে পারবে S2 তলের মধ্যে। কারণ আমরা জানি এই অংশের পরবর্তী অংশটি হচ্ছে S1 তল। অতএব এখন এই K ভেক্টরের সাথে, এই K একক ভেক্টরের সাথে S2 অংশের যে কোনো নরমালের মধ্যবর্তী উৎপন্ন কোণ কি হচ্ছে, সাপোজ এই জায়গায় নরমালটি অবস্থিত, তখন এই জায়গায় যদি নরমালটি অবস্থিত হয়, তখন K একক ভেক্টরের সাথে উৎপন্ন কোণটি অবশ্যই একটি সূক্ষ্মকোণ। অনুরূপভাবে সর্বশেষ অংশেও যদি একটি কোণ উৎপন্ন করে, তা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। সেম ওয়েতে এ পাশে থেকেও আমরা বলতে পারি এই যে একটি সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। সো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, S2 এর নরমাল, এই যে S2 এর নরমাল হচ্ছে এই যে কলমটা আমরা ধরে নিয়েছি। সাপোজ একটি নরমাল আমরা অঙ্কন করি, একটি নরমাল হিসেবে অঙ্কন করলাম এই প্রান্তে N2 একক ভেক্টর। এই যে N2 একটি একক ভেক্টর, যার মধ্যবর্তী উৎপন্ন কোণ θ2, θ2 হচ্ছে সূক্ষ্মকোণ। N2 উলম্ব, S2 তলের মধ্যে নরমাল N2 ভেক্টর, এই যে N2 একক ভেক্টর যে কোনো জায়গায় হতে পারে, আমরা জাস্ট একটি প্রান্ত দেখিয়েছি। উলম্ব K এর সাথে, এই যে উলম্ব K এর সাথে θ2 সূক্ষ্মকোণ উৎপন্ন করে, এই যে θ2 সূক্ষ্মকোণ উৎপন্ন করে, তখন এক্ষেত্রে আমরা বলতে পারি তার লম্ব অভিক্ষেপ। এবার আসি লম্ব অভিক্ষেপের সূত্রটি একটু ক্লিয়ার করি।
ধরি আমরা বলেছিলাম উপরে এখান থেকে কিছু লাইট ফেলা হয়, তখন এখানে একটি বস্তু আছে, এ বি বরাবর একটি বস্তু আছে যার ছায়ার অংশ হবে এই নিচ বরাবর, এই অংশটি হচ্ছে তার ছায়া সিডি। এখানে এই সিডি অংশের যে ছায়াটি উৎপন্ন হলো তাকে যদি আমরা অর্থাৎ নিচের ভূমির প্রান্ত অংশটি যদি উপরে নিয়ে আসি, তখন আমরা দেখতে পাই এই ধরনের একটি রেখা উৎপন্ন হয়, যেখানে এই অংশ এ প্রান্তকে ধরে নিলাম ই, অর্থাৎ এ ই অংশ ইজ ইকুয়াল টু অবশ্যই সিডি হবে। অতএব বলতে পারি এ বি রেখার লম্ব অভিক্ষেপ সিডি এবং এই হবে। লিখতে পারি এখানে এ বি এর লম্ব অভিক্ষেপ এই। এ বি অংশটি হচ্ছে অতিভুজ, এই অংশটি হচ্ছে ভূমি, যেখানে এ বি অংশের লম্ব অভিক্ষেপ এই। এবার তাদের মধ্যকার একটি সম্পর্ক বিবেচনা করি, তার আগে মধ্যবর্তী কোণ নির্ণয়। এ বি অতিভুজ এবং এই ভূমির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। অতএব আমরা অতিভুজ এবং ভূমির সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ করে পাই cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, যেখানে ভূমি ইজ ইকুয়াল টু এ ই, অতিভুজ ইজ ইকুয়াল টু এ বি। অতএব এ ই ইজ ইকুয়াল টু হবে এ বি ইন্টু কস থিটা। আমরা আগেই বলেছি এ বি হচ্ছে রেখাংশ, যে রেখাংশের লম্ব অভিক্ষেপ হচ্ছে এ ই। অতএব এ ইজ ইকুয়াল টু নির্ণয় করতে পারি এ বি ইন্টু কস থিটা। এখানে এই হচ্ছে এ বি এর লম্ব অভিক্ষেপ, এ বি এর লম্ব অভিক্ষেপ এ ইজ ইকুয়াল টু এ বি ইন্টু কস থিটা। তাহলে ব্যাপারটা এই ধরনের দাঁড়ায়, যদি এ বি এই অংশের লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে চাই, তখন উক্ত অংশের মানের সাথে যদি মধ্যবর্তী কোণের কস থিটার গুণ করি, তখন উক্ত রেখার লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে পারি। অতএব এ বি অংশের লম্ব অভিক্ষেপ হচ্ছে এ বি ইন্টু লম্ব অভিক্ষেপ এবং উক্ত রেখার মধ্যবর্তী কোণের কস থিটা। আশা করি ব্যাপারটি ক্লিয়ার। এ বি অংশের লম্ব অভিক্ষেপ উক্ত রেখার মান ইজ ইকুয়াল টু কস থিটা। সেম রুলস যদি আমরা এখানে প্রয়োগ করি, দেখতে পাই এই অংশটি অর্থাৎ এই ক্ষুদ্র যে অংশ আমরা তুলে নিয়েছিলাম ds2 পরিমাণ, এই ds2 এর জন্য এখানে যে ক্ষেত্র অর্থাৎ এক্স ও ওয়াই সমতলে যে ক্ষেত্রের উৎপন্ন হয়েছে, উক্ত ক্ষেত্রে হবে dx এবং dy। যেহেতু ক্ষুদ্র অঞ্চল তাই dx dy এই অংশটি হচ্ছে ds2 এর লম্ব অভিক্ষেপ। অতএব বলতে পারি লম্ব অভিক্ষেপ ইজ ইকুয়াল টু উক্ত মান ab, উক্ত মান ab এর লম্ব অভিক্ষেপ, তাই ab। এখানে এই অভিক্ষেপটা কার? ds2 এর, তাই আমরা বসিয়ে দিয়েছি ds2। তাহলে লিখব ds2 এর লম্ব অভিক্ষেপ dx dy ইজ ইকুয়াল টু যার লম্ব অভিক্ষেপ তার মান, এই যে বসিয়ে দিলাম তার মান, এই সেম এই রুলস মতে। এবার লম্ব অভিক্ষেপ এবং তাদের মধ্যবর্তী কোণ সেম ওয়েতে, এই যে লম্ব অভিক্ষেপ এবং তাদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে কত? θ2। এই যে তার মধ্যবর্তী কোণের মান θ2 আমরা বসিয়ে দিলাম। অতএব বলতে পারি এক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে লম্ব অভিক্ষেপের মান নির্ণয় আমরা করতে পেরেছি। অনুরূপ প্রক্রিয়ায় ds2 এর ক্ষেত্রে যে প্রক্রিয়ায় মান নির্ণয় করা হয়েছে, সেম ভাবে ds1 এর ক্ষেত্রেও মান নির্ণয় করে পাই। ds1 এর ক্ষেত্রে অনুরূপ প্রক্রিয়ায়, তার আগে এখানে একটু কাজ করতে হবে, একটু সিম্পলিফাই করতে হবে। ধরে নিচ্ছি এই জায়গাটা ধরতে পারেন চালাকি হিসেবে মনে রাখতে হবে, স্টার দিয়ে রাখছি, চালাকি হিসেবে মনে রাখতে হবে। এখানে আমরা দুটি 1 নিয়ে নিচ্ছি, 1 × 1 cos θ2 × ds2 অপরিবর্তিত অবস্থায় রেখে দিলাম। এই 1 এর পরিবর্তে আমরা বসিয়ে দিচ্ছি কে একক ভেক্টরের মান। আমরা জানি একটি যদি একক ভেক্টর হয় তখন উক্ত ভেক্টরের অর্থাৎ উক্ত একক ভেক্টরের মান হবে 1। অতএব 1 এর পরিবর্তে কে একক ভেক্টর আমরা বসাতে পারি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন আমরা কে একক ভেক্টর বসিয়েছি, অন্য কিছু কেন বসাইনি? তার পিছনে রিজন হচ্ছে আমাদের মূল টার্গেট
কে এবং এই n2 এর মান নির্ণয় করা। যেহেতু আমরা z অক্ষের সাপেক্ষে কাজ করছি তাই কে এবং n2 এর মান নির্ণয় করা আমাদের টার্গেট। তাই এখানে কে একক ভেক্টর এনেছি, অনুরূপ প্রক্রিয়ায় n2 একক ভেক্টরের মান হিসেবে এখানে নিয়ে আসবো ইনটু cos থিটা 2 ইনটু ds2। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। এবার ডট গুণনের অন্য একটি সূত্র একটু জেনে নিই। দুটি ভেক্টর a ইনটু বি এর মান হচ্ছে ডট গুণনের মান এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান এবং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের cos থিটা, অর্থাৎ এ একটি ভেক্টর বি একটি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তখন এ ভেক্টর বি ভেক্টর ডট গুণন হবে এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos থিটা। অনুরূপ প্রক্রিয়া আমরা লিখতে পারি কে ভেক্টরের মান ইনটু n2 ভেক্টরের মান ইনটু cos থিটা 2, যেখানে থিটা 2 হচ্ছে কে এবং n2 এর মধ্যবর্তী কোণ। আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। তাহলে এই অংশে আমরা সরাসরি লিখে দিতে পারবো কে ভেক্টর n2 ভেক্টরের ডট গুণন। এই অংশের সাথে তুলনা করে এই যে কে ভেক্টরের মান n2 ভেক্টরের মান মধ্যবর্তী কোণ cos থিটা ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর। অতএব আমরা এখানেও লিখতে পারি কে ভেক্টর ইনটু n2 ভেক্টর cos থিটা বাদ বাকি অবশিষ্ট থাকবে ds2। অতএব dx ইনটু dy ইজ ইকুয়াল টু একটি মান আমরা পেয়েছি। এবার পরবর্তীতে ds1 এই ছোট যে ক্ষেত্রটি আছে তার জন্য লম্ব অভিক্ষেপ নির্ণয় করব। সেম প্রক্রিয়ায় লিখতে পারি আবার s1 এর নরমাল n1 একক ভেক্টর উলম্ব কে এর সাথে থিটা 1 স্থূলকোণ উৎপন্ন করে, স্থূলকোণ উৎপন্ন করে। এই যে এখানে কে ভেক্টরের মান হচ্ছে সম্পূর্ণ এটি কে দ্বারা এই বরাবর সোজা মান নির্দেশ করে। এবার s1 এর উপর যদি আমরা একটি নরমাল কল্পনা করি, যদি এই বস্তুটির উপর একটি নরমাল কল্পনা করি, ধরে নিচ্ছি এই অংশ s1, নিচের অংশ উপরের অংশ s2, নিচের অংশ s1। এই যে নরমাল নিচ্ছি s2 এর উপর, s2 থেকে যখনই s1 এ নরমালটি চলে আসবে তখন এই উপরের অংশটি অর্থাৎ কালো মার্কারটি হচ্ছে কে ভেক্টর এবং লাল মার্কারটি হচ্ছে আমাদের যে n1 যে নরমাল অংশটি কল্পনা করছি, নিচের অংশটি s1 উপরের অংশটি s2, এটা হচ্ছে কে ভেক্টর। এই যে নিচ্ছি যখন s2 তলের সাথে নরমাল অঙ্কিত হয় তখন মধ্যবর্তী কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। যেই মাত্র বস্তুটি s1 তলে চলে আসে, এই যে s1 তলে চলে আসলো, তখন তাদের মধ্যবর্তী কোণটি অবশ্যই একটি স্থূলকোণের রূপ নিচ্ছে। কারণ আমরা জানি s2 এর জন্য s2 অংশের জন্য নরমাল হবে তার উপর লম্ব, এই বস্তুর উপর লম্ব হচ্ছে এই আকারে থাকবে, তখন তাদের মধ্যবর্তী কোণের মান অবশ্যই কি আসছে স্থূলকোণ। অতএব বলতে পারি থিটা 1 স্থূলকোণ উৎপন্ন করে। সুতরাং ds1 এর জন্য ds1 ইজ ইকুয়াল টু এর লম্ব অভিক্ষেপ, ds1 এর লম্ব অভিক্ষেপ dx dy। কেন এক্ষেত্রে dx dy হবে একটু খেয়াল করি। আমরা বলেছিলাম তরমুজ থেকে একটা টুকরো আমরা বাইরে বের করে নিব, কিন্তু মনে রাখতে হবে ওই টুকরোটি তরমুজের উপরের প্রান্তে যতটুকু হবে ক্ষেত্রফল ঠিক সেম ভাবে নিচের প্রান্তেও হতে হবে, অর্থাৎ একদম সমান আকৃতির একটি তরমুজ আমরা তরমুজের মাঝখানে একটি ছোট টুকরো আমরা কেটে নিব। সো বলতে পারি ds2 এর জন্য যে অংশটি আসবে, অর্থাৎ ds2 এর জন্য এখানে যে তার লম্ব অভিক্ষেপ আসবে, অনুরূপভাবে ds1 এর জন্য এখানে সেম লম্ব অভিক্ষেপ আসবে। এবং এক্ষেত্রে একটি নরমাল অঙ্কন করে নিই, আমরা একটি নরমাল হিসেবে ধরে নিচ্ছি এইদিকে n1 ভেক্টর। অতএব প্রদত্ত কে এর সাথে যে কোণ উৎপন্ন করবে তা হবে থিটা 1, এই থিটা 1 হবে স্থূলকোণ। এবার লিখতে পারি dx dy,
যেহেতু এই ds1 এর জন্য উৎপন্ন লম্ব অভিক্ষেপ xy সমতলে অবস্থিত, তাই dx ইন্টু dy হবে উক্ত ds অংশের লম্ব অভিক্ষেপ ইজ ইকুয়াল টু, আমরা একটু আগে শিখেছি কোন একটি অংশের লম্ব অভিক্ষেপ সমান ওই অংশের মান অর্থাৎ ds1 লিখে দিলাম ইন্টু তাদের মধ্যবর্তী কোণ। এখন তাদের মধ্যবর্তী কোণ আছে কত? θ1, মধ্যবর্তী কোণ cos θ1। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, যেহেতু দেখতে পাই এই জায়গাটি খুব ক্লিয়ার কনসেপ্ট। উপরের অংশটি s2, নিচের অংশটি s1। উপরের অংশে যদি আমরা একটি নরমাল নিই তখন এই উপরের অংশের সাথে একটি লম্ব উৎপন্ন করে, তার যে দিক থাকবে অর্থাৎ s1 এর যে দিক, s2 এর যে দিক, s1 এর দিক তার বিপরীত। অর্থাৎ এখানে s2 এর দিক বরাবর যদি যে নরমালগুলো আমরা নিব, s1 এর সাথে উক্ত নরমাল সমূহ হবে উক্ত অংশের বিপরীত। অতএব এই অংশের যে নরমাল আসবে তার সাথে পরবর্তী s1 অংশের নরমাল সরাসরি বিপরীত। আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে এটি যদি হয় a ভেক্টর, অনুরূপভাবে তার বিপরীত দিকে কোনো একটি ভেক্টরকে বলা হবে -a ভেক্টর। অতএব প্রথম অংশে যদি এই n2 এর মানকে প্লাস ধরে নেই, নিচের অংশে n1 এই নরমালকে মাইনাস ধরতে হবে। কেন? অনুরূপভাবে বিপরীত বলে। তাহলে লিখতে হবে এখানে -ds1 ইন্টু cos θ1। আশা করি এই অংশটি ক্লিয়ার। স্টার দিয়ে রাখছি কারণ এই অংশে বেশি ভুল হতে পারে, ভালো করে খেয়াল করবেন। এর পরবর্তীতে সেম ফর্মুলা প্রয়োগ করব, -1 অপরিবর্তিত থাকবে, অর্থাৎ মাইনাস অংশ অপরিবর্তিত রেখে চালাকির কাজ দুটি 1 নিয়ে নিতে হবে। 1 ইন্টু 1 ইন্টু cos θ1 ইন্টু ds1 অপরিবর্তিত অবস্থায় রাখলাম। এবার 1 এর পরিবর্তে সেম ভাবে আমরা k একক ভেক্টর নিব, যেহেতু z অক্ষের সাথে নেওয়া হচ্ছে। দ্বিতীয় 1 এর জন্য নিচের দিকে n1 এর মান, n1 এর একক ভেক্টর নরমাল ইন্টু, এখানে ক্রস চিহ্ন দিতে পারবো না, আমরা প্রথমে বলেছিলাম এটি হচ্ছে ডট গুণন, সো ইটস মাই মিস্টেক, এটা হবে ডট গুণন। ডট দেওয়ার সময় গুণ ছিল তাই আমরা গুণ দিয়ে ফেলেছিলাম, এই অংশ হবে ডট। কারণ আমরা জানি সাধারণত 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 6, 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 6, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে 2 ইন্টু 3 যদি বলি তখন a ইন্টু বি, a ইন্টু বি দুটি সেম নয়। কখন? যদি ভেক্টর হয়। ভেক্টরের ক্ষেত্রে প্রথম অংশকে বলা হয় ক্রস গুণন, দ্বিতীয় অংশকে বলা হয় ডট গুণন। সো বি কেয়ারফুল, কারণ ডট গুণন এবং ক্রস গুণফলের ক্ষেত্রে হিউজ তফাৎ রয়েছে যা আমরা ভেক্টরের বেসিক অংশে জেনেছি। এর পরবর্তীতে এখানে হবে ডট অংশ cos θ1 ইন্টু ds1, কে ভেক্টরের মান n1 ভেক্টরের মান ইন্টু cos θ1, যেখানে θ1 হচ্ছে k এবং n1 এর মধ্যবর্তী কোণ, k এবং n1 এর মধ্যবর্তী কোণ θ1। অতএব আমরা x অক্ষের x টি উপরের অংশে লিখে এই বরাবর লিখছি ইজ ইকুয়াল টু মাইনাস থাকলো k ভেক্টরের মান n1 ভেক্টরের মান ইন্টু cos θ1। অতএব k ও n1 এর ডট গুণন, k1 ভেক্টর উপরের অংশগুলো দরকার নেই, k ভেক্টর ইন্টু n1 ভেক্টরের ডট গুণন ইন্টু ds1। এবার 2 নং সমীকরণে প্রদত্ত মানসমূহ বসিয়ে পাই, অর্থাৎ এখানে দেখতে পাই a3xy f2 dx dy, a3xy f1 dx dy। প্রথম অংশে এটি f2 ছিল যা f1 হবে, কারেকশন করে নেবেন। দেখতে পাচ্ছি f2 এর সাথে dx dy আছে, f1 এর সাথে dx dy আছে, যেখানে f2 দ্বারা মিন করে s2 অর্থাৎ ঊর্ধ্বতল, f1 দ্বারা মিন করে s1 অর্থাৎ নিম্নতল। যেহেতু f2 দ্বারা ঊর্ধ্বতল মিন করে তাই এই dx dy এর স্থলে ds2 যুক্ত এই মান বসাবো, অর্থাৎ dx dy এর স্থলে k ইন্টু n2 ভেক্টর ইন্টু ds2 বসাবো। সেম ভাবে f1 দ্বারা নিম্নতল বোঝায়, তাই উক্ত dx dy এর স্থলে মাইনাস k n1 ইন্টু ds1 এর মান ইনপুট করে পাই।
অর্থাৎ এর পরবর্তী অংশে আমরা লিখব, আচ্ছা 2 নং সমীকরণ হতে। তার আগে একটি বিষয় ক্লিয়ার করে নেই, এখানে এই অংশে অর্থাৎ এই অংশগুলো যদি বাদ দিয়ে দেই, যা থাকবে তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত চিত্র। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত চিত্র। পরীক্ষার হলে সেম এই স্টাইলে চিত্রটি আঁকতে হবে। কিভাবে ধাপে ধাপে চিত্রটি এসেছে তা আমরা দেখিয়েছি। এবার 2 নং এ মান বসিয়ে পাই। 2 নং হতে যেখানে মানসমূহ ছিল, যেখানে মানসমূহ ছিল 2 নং হতে ট্রিপল ইন্টিগ্রেশন বি ডেল্টা A3 ডেল্টা Z dB is equal to double integration R A3 xy f2। এক্ষেত্রে dx dy এর স্থলে আমরা মান বসাবো। প্রথম যে মানটি আমরা পেয়েছিলাম dx dy is equal to, প্রথম আমাদের মানটি ছিল k ভেক্টর ইন্টু ডট n2 ভেক্টর ds2, উক্ত মান বসাবো a স্থলে। এবার এক্ষেত্রে xy f2 এর মান আমরা না লিখেও পারি, কারণ এখানে xy f2 দ্বারা a3 এর কোন বিন্দু প্রকাশ করে তা নির্দেশ করেছিল, কিন্তু এখানে আর তেমন দরকার নেই, তাই সরাসরি a3 লিখে দিচ্ছি। dx dy এর স্থলে উক্ত মান বসিয়ে পাই k ভেক্টর n2 ভেক্টর ds2 মাইনাস ডাবল ইন্টিগ্রেশন আর, চিত্রের আর দরকার নেই, ডাবল ইন্টিগ্রেশন a3, এই অংশসমূহ আর লিখবো না, dx dy এর স্থলে মান বসিয়ে দিব পরবর্তী যে অংশটি ছিল মাইনাস k ইন্টু n1 ds1। এবার পরবর্তী অংশে ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন আর, এখান থেকে কমন নিতে পারি, ডাবল ইন্টিগ্রেশন কমন, a3 কমন, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, একটি লাইন বাড়িয়ে লিখি a3 k ভেক্টর n2 ভেক্টর ds2 মাইনাস মাইনাস প্লাস ইন্টিগ্রেশন a3 k ভেক্টর n1 ভেক্টর ds1। পরবর্তী লাইনে কমন নিয়ে পাই ডাবল ইন্টিগ্রেশন আর, a3 অংশ কমন, k ভেক্টর কমন, অবশিষ্ট থাকে আর n2 ভেক্টর প্লাস n1 ভেক্টর, n2 নর্মাল প্লাস n1 নর্মাল এবং ds1 ds2। মনে রাখবো এক্ষেত্রে প্লাস অংশের সাহায্যে ds1 এবং ds2 যোগ হয়ে ds এ রূপান্তরিত হয়, অর্থাৎ s2 তলের ক্ষেত্রে এবং s1 তলের ক্ষেত্রে উভয়ের যে ক্ষুদ্র মানটি ছিল তাকে যদি একত্রিত করি তখন এই সম্পূর্ণ গোলকের একটি ছোট অংশকে মিন করে, তাই ds লিখতে পারি, সরাসরি লিখে দিব ds। সেম ওয়েতে n1 n2 নর্মালকে যদি পুরো গোলকের ক্ষেত্রে কল্পনা করি তখন উক্ত গোলকের যে কোনো নর্মালকে n দ্বারা প্রকাশ করতে পারি, তাই n2 প্লাস n1 কে চাইলে জাস্ট n নর্মাল দিয়েও প্রকাশ করা যায়, n নর্মাল, ds2 প্লাস ds1 ইজ ইকুয়াল টু জাস্ট ds। অতএব ট্রিপল ইন্টিগ্রেশন বি ডেল্টা a3 ডেল্টা z db ইজ ইকুয়াল টু এই মানটি আমরা পেয়েছি 2 নং সমীকরণ থেকে, অর্থাৎ 1 নং সমীকরণের এই থার্ড যে মানটি ছিল তার মান আমরা নির্ণয় করেছি। অনুরূপভাবে দ্বিতীয় ও তৃতীয় অংশের মান আমরা এখানে নিচে লিখব, এই অংশ থেকে লিখতে পারি অনুরূপভাবে পাই ট্রিপল ইন্টিগ্রেশন, প্রথম মানটি ছিল ডেল্টা a1 ডিভাইডেড বাই ডেল্টা x db প্লাস ট্রিপল ইন্টিগ্রেশন, এই অংশের মানটি আগে নির্ণয় করে ফেলি, তারপর পরবর্তী অংশের মান দেখতে পাচ্ছি। এখানে a3 এর জন্য এখানে এসেছে a3 z অক্ষ প্রকাশ করে, তাই একক ভেক্টর হিসেবে এসেছিল k এর মান,
এই যে একক ভেক্টর কে এর মান, আর এন এবং ডিএস প্রতিটির ক্ষেত্রে সেম। অতএব বলতে পারি এই দুটি জায়গায় পরিবর্তন হবে। A1 এর ক্ষেত্রে এই অংশে আসবে ডাবল বন্ড, ডাবল ইন্টিগ্রেশন আর A1 দ্বারা প্রকাশিত হয় এক্স অক্ষের মান, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, সো কে ভেক্টরের স্থলে বসাবো একক ভেক্টর আই, এন নর্মাল এবং ডিএস অপরিবর্তিত থাকবে। এর পরের অংশে লিখতে পারি আবার অনুরূপভাবে দ্বিতীয় পথ ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল্টা A2 ডেল্টা ওয়াই ডিভি ইজ ইকুয়াল টু লিখতে পারি সেম উইথ জাস্ট এই দুটি জায়গায় পরিবর্তন ডাবল ইন্টিগ্রেশন আর। আচ্ছা, এই অংশে একটু পরিবর্তন হবে যখন আমরা এখানে ডিএস ব্যবহার করব, অর্থাৎ এই তলের সাহায্যে যখন আমরা এই অংশটি করব তখন এই আর এর স্থলে আর দ্বারা আর এস মিন করবে না, তখন মিন করবে এস তলকে, তখন আমরা এই জায়গায় লিখব এস, এই অংশ হয়ে যাবে এস, সেম ভাবে এস এস। সো এই অংশটি আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, যখন এস এর মান বসাবো তখন এই অংশ এরিয়াটি মিন করবে এস অংশ, এখানে এস ডিফাইন করে। অনুরূপভাবে এস লিখতে পারি। এর পরবর্তীতে পরিবর্তন হবে A3 ছিল A2 এর জন্য A2 ইনটু A2 দ্বারা মিন করে ওয়াই অক্ষকে, আমরা জানি ওয়াই অক্ষের জন্য একক ভেক্টর হচ্ছে জে একক ভেক্টর। অনুরূপভাবে বসাতে পারি এন নর্মাল ডিএস। এবার তৃতীয় পদ, প্রথম পদ এবং দ্বিতীয় পদের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তখন আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। এগুলোকে সমীকরণ দ্বারা লিখে পাই 2 নং ছিল, 3 নং, 4 নং, 5 নং। 3, 4 ও 5 নং সমীকরণের মানসমূহ 1 নং সমীকরণে বসিয়ে পাই। তিন, 4 ও 5 নং এর মান সমূহ 1 নং এ বসাই, তাহলে পাবো ট্রিপল ইন্টিগ্রেশন ভি অপারেটর এ ডিভি। প্রথম অংশের মান ছিল ডাবল ইন্টিগ্রেশন এস A1i একক ভেক্টর এন নর্মাল ডিএস প্লাস দ্বিতীয় অংশের মান ছিল ডাবল ইন্টিগ্রেশন এস A2 জে একক ভেক্টর এন নর্মাল ডিএস প্লাস তৃতীয় অংশের মান ছিল ডাবল ইন্টিগ্রেশন এস A3 কে ভেক্টর এন ভেক্টর ডিএস ইজ ইকুয়াল টু, মান বসিয়ে দিয়েছি। এখন জাস্ট ক্যালকুলেশন দেখতে পাচ্ছি প্রতিটি অংশ থেকে ডাবল ইন্টিগ্রেশন কমন নিতে পারি। অনুরূপভাবে এন নর্মাল ডিএস কমন নিতে পারি। অবশিষ্ট থাকবে প্রথম অংশে কমন নিয়েছি ডাবল ইন্টিগ্রেশন এস A1i প্লাস A2j প্লাস A3k লিখলাম। শেষ অংশে কমন থাকবে নর্মাল এন ডিএস। অতএব আমরা জানি A1i প্লাস A2j প্লাস A3k দ্বারা এ ভেক্টরকে নির্দেশ করে। অতএব ডাবল ইন্টিগ্রেশন এস এ ভেক্টর এন্ড নর্মাল ডিএস। অতএব ট্রিপল ইন্টিগ্রেশন ভি ইজ ইকুয়াল টু অপারেটর ইন্টু এ ভেক্টর ডিবি ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন এস ইন্টু এ ভেক্টর এন একক ভেক্টর ডিএস। অতএব গaussের উপপাদ্যের যে মূল অংশটি ছিল আয়তন থেকে ক্ষেত্রফলের রূপান্তর, যা আমরা প্রমাণ করে দেখিয়েছি, আয়তন অংশ থেকে ক্ষেত্রফলের অংশের রূপান্তর। আশা করি গaussের উপপাদ্যের প্রতিটি লাইন এবং প্রতিটি টার্ম কিভাবে এসেছে তা আমরা ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি।
মনোযোগ সহকারে ধৈর্য ধরে একটু 2-3 বার প্র্যাকটিস করলে আশা করি গাউসের উপপাদ্যে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। ফর অল ম্যাথ পয়েন্টের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।